আসসালামু আলাইকুম। তোমাদের যাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা চালু হয়েছে অনেক বছর পর। তো সেই জায়গায় এখন প্রচুর কম্পিটিশন হবে। আশা করি যোগ্য শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সায়েন্স, কমার্স, আর্টস সব জায়গায় সাধারণ জ্ঞান রয়েছে, সেখানে 20 মার্ক করে রয়েছে। তার মানে সাধারণ জ্ঞানের উপরে যদি আমি তোমাদের 3টা ক্লাস নেই এবং 100তে 100 কমন পড়ে এরকম এমসিকিউ সলভ করে দেই ইনশাল্লাহ, এখান থেকে যে টপিকগুলো পড়াবো, যে প্রশ্নগুলো পড়াবো, ইনশাল্লাহ আমি আশা রাখি আমার যে পরিশ্রম এবং স্বপ্ন এবং চেষ্টার উপর বিশ্বাস থেকে বলছি তোমরা কমন পাবা। সো 31 মে পরীক্ষা। আমি তোমাদের আজ 23 মে, আগামীকাল 24 এবং 25 এই 3 দিন এই নাবিলস জিকে ফেসবুক পেজে লাইভ ক্লাস নিব এবং নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটি আমি শেয়ার করে দিব। চ্যানেল থেকে তোমরা রেকর্ডেড করতে পারবা। এই 3 দিন 3টা ক্লাস করে নিবা ইনশাল্লাহ। জিকে নিয়ে কারো কোনো ভয় নাই। তুমি সায়েন্সের হও, মানবিকের হও, কমার্সের হও, আমি যে প্রশ্নগুলো সলভ করে দিব, যে টপিকগুলো কথা বলে দিব, তোমার সেগুলো কাজে লাগবে। সো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় জিকে নিয়ে কতগুলো কথাও রয়েছে। এখানে কি বাংলাদেশ জিকে আসবে? কারণ এতদিন বাংলাদেশ জিকে আসতো, তখন কিন্তু 10 মার্ক ছিল, এখন 20 মার্ক। এখানে কি বাংলাদেশ জিকের সাথে আন্তর্জাতিক জিকেও থাকবে? সাম্প্রতিক জিকে থাকার সম্ভাবনা ঠিক কতটুকু? এই সব বিষয় নিয়ে আজকে কথা হবে এবং ইনশাল্লাহ আমরা প্রশ্ন সলভ করব। সো দেখি কারা যুক্ত হলে। তোমরা সবসময় আমাকে বলো ভাইয়া আপনি লাইভ ক্লাসে একটু স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলেন, প্রচার করেন। আজকে সেটা হবে না, বাট প্রথমে আমরা যাতে একটু শুরু করতে পারি, আমরা 2-4 মিনিট একটু সময় চেয়ে নিব। তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসো, সবাই একটু ধৈর্য ধরে বসো, খাতা কলম নিয়ে বসো। আর আজকে তোমাদের জন্য রয়েছে সবচেয়ে বড় বিষয়, এই 10টা বই, সাধারণ জ্ঞানের এই 10টা দারুণ বই আমি আজকের ক্লাসের থেকেই বাছাই করে 10 জনকে ফ্রিতে দিয়ে দিব, নিজে কুরিয়ার চার্জ দিয়ে। এই 10টা বই আমি নিজে কুরিয়ার চার্জ দিয়ে তোমাদের পাঠিয়ে দিব। কাদের পাঠাবো এখানে সুন্দর করে লেখা আছে। যারা এই ক্লাসটা নিজের টাইমলাইনে, বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে, জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রুপে হোক, বন্ধুদের গ্রুপে, মেসেঞ্জারে, সব জায়গায় শেয়ার করবে, প্রচুর বন্ধু মেনশন করবে এবং কমেন্টে @হাইলাইট লিখে ভিডিওটা শেয়ার করে অ্যাক্টিভ থাকবে, সবসময় সব প্রশ্নগুলোর উত্তর দিবে। তাদের মধ্য থেকে 10 জনকে বাছাই করে এই বইগুলো আমি নিজে কুরিয়ার করে আগামীকাল সকালে পাঠিয়ে দিব, যাতে 2-1 দিনের মাঝখানে তুমি পেয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য হোক, পরবর্তী বছরের জন্য হোক, তুমি প্র্যাকটিস করতে পারো। এই বই দারুণ কিছু আছে, কি কি আছে পরে বলবো। 10টা বই ফ্রিতে দিব। এখন কিভাবে বুঝবো তুমি শেয়ার করেছো, মেনশন করেছো? তুমি শেয়ার মেনশন করে সেটা স্ক্রিনশট নিতে হবে মাস্ট, নিয়ে নাবিল জিকে ফেসবুক পেজে তুমি পাঠাও, তোমাকে আগামীকাল পাঠিয়ে দিব। সো আজকে লাইভ থেকেই কিন্তু বাছাই হয়ে যাবে। আবার আগামীকাল 10টা দিব, এর পরের দিন 10টা দিব, একদম ফ্রিতে এই 10টা বই। সো এতটুকু বলার ছিল। তো আমি দেখি কারা কারা যুক্ত হয়েছো। সো কারা কারা যুক্ত হয়েছো, কারা কারা শেয়ার মেনশন করছো, এটা আমার দেখার বিষয়। সো সবাই একটু শেয়ার করে দিবে। আমি 1 মিনিটের মাঝখানে শুরু করে দিচ্ছি। একটু আমি বেশি কথা বলবো না, বেশি কথা বললে আমাদের সবারই ভাল লাগে না, তাই না? রিয়েক্ট করতে হবে, সবার আগে একটা রিয়েক্ট করতে হবে সবার, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় কাইন্ডলি। আর এই ক্লাসগুলো হবে সম্পূর্ণ ফ্রিতে। তোমাদের ভালোর জন্য যতটুকু করা লাগে ইনশাল্লাহ আমি ততটুকুই করব। তোমরা ব্যাস আমাকে হেল্প করো ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন, বা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। সো আমি দেখি তোমাদের কার কি অবস্থা, সবার কমেন্টগুলো দেখবো আর একটু মেনশন করো। আর 1-2 মিনিট সময় চেয়ে নিব, ঠিক আছে? একটু ভাইয়া পুরা সবাই যুক্ত হয়ে যাও। আর আরো সুখবর আছে তোমাদের মাঝখানে, আমি কিছু টপিকের নামও বলে দিব, সেখান থেকেও কমন পড়বে ইনশাল্লাহ। আমাদের সবারই ভালো লাগে, ইনশাল্লাহ আমাদের সেই জায়গা থেকেও কমন পড়বে। সো প্রথমত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি বাংলাদেশ জিকের পাশাপাশি আন্তর্জাতিক জিকে এবং সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন আসবে কিনা, এটা প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো এই বছর গুচ্ছ মানে জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি যে মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে, কিন্তু মৌলিক জিকে থেকে 2-3টার বেশি প্রশ্ন আসেনি। এই যে মৌলিক জিকে থেকে শুধু 2-3টা আসবে, বাকিগুলো বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে আসবে, এই খবর কেউ জানতো না, কোনো নোটিশে বলা হয়নি, কোনো শিক্ষক পড়ায়নি। তো সেই জায়গা থেকে চিন্তা করে বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিকের উপর সবাই গুরুত্ব দিচ্ছে। তার মানে তোমাকে যেহেতু বলা হয়নি, তুমি এতদিন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক পড়েছো সেগুলি কাজে লাগবে। একটা মানসিকভাবে একটু প্রস্তুতি থাকো, যদি আন্তর্জাতিক থেকে চলে আসে, সাম্প্রতিক থেকে যদি চলে আসে, যদি তোমাকে সেইভাবে উত্তর করতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা লজিক হচ্ছে, আগে 10 নম্বরের প্রশ্ন হতো শুধু বাংলাদেশ জিকে, এখন 20 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রে আন্তর্জাতিক জিকে সাম্প্রতিক জিকে অ্যাড করতেই পারে। তো সেই জায়গা থেকে মানসিক প্রস্তুতি রাখতে হবে। এবং আমি যেটা করব,
বাংলাদেশ জিকের পাশাপাশি আমরা 25 তারিখ আন্তর্জাতিক জিকে এবং শেষ 25 তারিখ শেষ দিন আমরা সাম্প্রতিক কিছু প্রশ্ন পড়াই দিব। আশা করি ওই টপিকগুলোকে রিফ্লেক্ট করে যদি প্রশ্ন হয় হতে পারে, সেটা বাংলাদেশ জিকের পাশাপাশি আন্তর্জাতিক ও সাম্প্রতিক পড়াবো। সো তোমরা এগুলো নিয়ে কোনো ভয় পাইও না। আর এইটাই, সো তোমাদের যেটা বললাম এই 10টা বই আমি আগামীকাল সকালে ফ্রিতে পাঠাবো। এখন যারা মিস করবা তারা কালকের ক্লাসে যখন থাকবা 24 তারিখ তখন তোমরা পাবা, দেরি করলে তুমি দেরিতে পাবা, পরীক্ষা ঘনায় আসছে। এটাতে মডেল টেস্ট, জিকের প্রশ্ন, এমসিকিউ অধ্যায়ভিত্তিক, এটাতে প্র্যাকটিস করলে কমন পড়ে। এখন তোমরা বলতে পারো বই একটা দিবেন এর থেকে কমন পড়ে, একটা বই দেখাই। এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানে হাজী দানেশে কয়টা প্রশ্ন কমন পড়ছে আমি জাস্ট এই কালার কোড পেন দিয়ে এগুলো বাছাই করে রাখছি, মানে কোন পৃষ্ঠা থেকে কয়টা কমন পড়ছে। এই যে এই পৃষ্ঠা থেকে এই প্রশ্ন কমন পড়ছে, এই বই থেকে এই প্রশ্ন কমন পড়ছে। আবার এই পৃষ্ঠা থেকে আরেকটা উল্টাই এই পৃষ্ঠা থেকে এই প্রশ্নটা হাজী দানেশে কমন আসছে। তারপর এই পৃষ্ঠা থেকে এই প্রশ্নটা হাজী দানেশে কমন আসছে। তার মানে পুরো দাগায় রাখছি। সো এই বইটা এত কমন আসে, তোমাদের ন্যাশনালেও কমন আসবে ইনশাল্লাহ, আমি বলে দিতে পারি। এটা ফ্রিতে পাবা, সর্বোচ্চ শেয়ার, মেনশন এবং করতে হবে। সো আর কথা না, চলো আমরা শুরু করে দিই। তোমরা যা শেয়ার আর মেনশন আর রিয়েক্ট করতে থাকো। ওকে, সো প্রথম প্রশ্ন আমাদের, আমি যে টপিক থেকে প্রশ্ন করব ওই টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত যে প্রশ্নটা উত্থাপন করব সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তার মানে আমি কোন টপিক থেকে প্রশ্ন করছি তোমাকে বুঝতে হবে। প্রথম প্রশ্ন, এ পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কতবার? তোমরা একটু উত্তর করো। এ পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কতবার? আমি বারংবার বলছি, তোমরা যদি মুঘল আমল, ইংরেজ আমল এই দুইটা টপিক ভালো করে পড়ো, সুন্দর করে, তোমরা প্রশ্ন কমন পাবা। তোমরা আগে সবাই, আমি এমসিকিউ দিলে কমেন্ট করবা, সবাই কমেন্ট করে জানাবা তোমার কমেন্টের উত্তর কি। সবাই একটু কমেন্ট করবা, আমি সবার কমেন্টগুলো একটু দেখতে চাই। সবাই একটু কমেন্ট করবা, আমি কমেন্টগুলো দেখতে চাই, কার কি কমেন্ট আমি একটু দেখবো। হ্যাঁ, ঠিক আছে। তো এই মুঘল আমল পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে গোড়াপত্তন হয়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই মুঘল যেই শাসনামল সেটার শুরু করেন। এরপর তোমার বাবরের পরে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, বাহাদুর শাহ থেকে শুরু করে শাহ আলম, যারও আছে, কার কি অবদান একটু জানবা। মুঘল আমলে কি কি স্থাপত্য হয়েছে, মুঘল আমলের বিখ্যাত স্থাপত্য তা জানবা। এই মুঘল আমলে দ্বীন-ই ইলাহি হয়েছে। দ্বীন-ই ইলাহি কে, কার রচিত ধর্ম, কে গ্রন্থাগারে পড়তে গিয়ে উষ্টা খেয়ে পড়ে মরে গেছে, এমনও একজন মুঘল শাসক রয়েছে। সো এই টাইপের মুঘল আমল থেকে তোমরা পড়বা। আর ইংরেজ আমল থেকে যারা লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড ম্যাকলে, হ্যাঁ, লর্ড ডালহৌজি, লর্ড মাউন্টব্যাটেন, কার কি স্টেপ ছিল, কে 1 সালা বন্দোবস্ত, কে 5 সালা বন্দোবস্ত, কার সময় চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, কে উপমহাদেশে রেল লাইন করেছেন, কার সময় তোমার সিপাহী বিপ্লব হয়েছে, এই নানান বিষয়গুলো পড়লে তোমরা আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক কমন পাবা। সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো ঢাকা এই পর্যন্ত রাজধানী কয়বার হয়েছে? বাংলাদেশের তোমরা মাশাআল্লাহ দিলে সবাই একদম সুন্দর করে ভুল উত্তর দিয়েছো। সবার উত্তর ভুল, প্রায় সবার উত্তরটাই ভুল। কেন ভুল? দেখো, এই জিনিসটা না বোঝার কারণে তুমি ভুল করবা। প্রশ্ন কি বলছে? ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কয়বার? দেখো, বিষয়টা বুঝো। ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় 1610 সালে। কে করেন? ইসলাম খান চিস্তি। ইসলাম খান। এই ইসলাম খাঁ কার সুবাদার ছিল? জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের। ঠিক আছে। তো এই 1610 সালে ইসলাম খাঁ যখন জাহাঙ্গীরের সুবাদার, তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ইসলাম খাঁ আসার আগে, ঢাকাকে রাজধানী করার আগে, ঢাকার রাজধানী ছিল না, বাংলার রাজধানী ছিল রাজমহল। ওই রাজমহল থেকে তিনি টেনে ঢাকাকে রাজধানী করেন 1610 সালে। তখন ছিল সুবা বাংলা, মুঘল আমল, তখন ঢাকা একবার রাজধানী হয়। 1660 সালে মীর জুমলা, আমরা জানি ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। এই মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন। ঠিক আছে। এই মীর জুমলা ঢাকাকে আবার রাজধানী করেন। তারপর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ হয়, পূর্ববঙ্গের রাজধানী হয় ঢাকা, তখন ঢাকাকে একবার রাজধানী করা হয় 3 বার। 1947 সালে দেশভাগের প্রেক্ষাপটে তখন আরেকবার রাজধানী হয়। ফাইনালি রাজধানী হয়
1971 সালে। এটাকে 1972 আমরা বলতে পারি, কারণ 1972 সালে বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বরে পাশ হয়েছে। তো তখন শেষ পঞ্চমবার, এই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, প্রথম যে দুইবার রাজধানী হয় এটা হয় সুবা বাংলা। যদি বলে ঢাকা সুবা বাংলার রাজধানী কয়বার হয়, তখন দিবা দুইবার, কারণ তখন ছিল সুবা 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 বাংলার রাজধানী দুইবার। ঢাকা 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 মোট রাজধানী কয়বার হয়, তখন দিবা পাঁচবার, 1 2 3 4 5। আর যদি বলে ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কয়বার, তখন দিবা মাত্র একবার, কারণ বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1971 সালে। 1971 সালের আগে বাংলাদেশই হয় নাই, তখন সেটা বাংলা ছিল। এই যে ভারতবর্ষ, বাংলা ইত্যাদি জায়গা জুড়ে বাংলা ছিল, বাংলা না। ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে একবার, বাংলাদেশ হয়েছেই 1971 সালে। আর বাংলার রাজধানী হয়েছে পাঁচবার, ঢাকা মোট রাজধানী হয়েছে পাঁচবার, সুবা বাংলার রাজধানী হয়েছে দুইবার। তো প্রশ্ন বুঝে উত্তর করবা। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার ডিরেক্ট চলে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তোমাদের প্রশ্ন বুঝতে হবে। কারা কারা ধরা খাইছো আমাকে বলো, কারা কারা ধরা খাইছো যে ভাই উফস ভুল হয়ে গেছে, আমাকে জানাইতে পারো যে ভাইয়া ভুল হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, তোমরা এই টাইপের প্রশ্ন পাবা। আমাদের দ্বিতীয় প্রশ্ন, 76-এর মন্বন্তর সংগঠিত হয় কত সালে? এটাও তোমরা বুঝতেই পারছো, ইংরেজ আমল থেকে আমরা দিয়েছি। আমরা জানি এই 76-এর মন্বন্তর হওয়ার প্রধান কয়েকটা কারণ। লর্ড ক্লাইভ যখন আসলেন, তিনি কি করলেন? তিনি করলেন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলেন। পরীক্ষায় কিন্তু আসে দ্বৈত শাসন ব্যবস্থাকে চালু করেছেন। তো দ্বৈত শাসন ব্যবস্থা চালু করার ক্ষেত্রে যত কর, ট্যাক্স ইত্যাদি কারা নিবেন? ইংরেজরা তুলবেন। আর লোকাল যারা ধর নবাব রয়েছে, শাসক রয়েছে, তাদেরকে শুধু দেশ শাসনের দায়িত্ব তারা দিয়েছিলেন ইংরেজরা। যে কারণে ইংরেজরা খুবই ওই তোমার যেই সময় আর কি তোমার এই মন্বন্তরটা হয়েছে, মন্বন্তর মানে তোমরা জানো যে দুর্ভিক্ষ, তখন 1 কোটি মানুষ মারা যায়। সেই সময়টাতে প্রচুর খরা ছিল, ফসল ভালো হয়নি, তারপরে তারা প্রচুর কর আদায় করেছে। আবার দেশের মানুষ খাইতে পারে না, ওই শস্য তারা বিদেশে উচ্চ টাকার জন্য তারা রপ্তানি করেছে, এবং জনগণের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে কিন্তু এই ভয়াবহ দুর্ভিক্ষে 1 কোটির মতো মানুষ মারা যায়। তাই প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্নটা দেখা যায়। এটা কিন্তু ইংরেজ আমল থেকে প্রশ্ন, এইগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। 76-এর মন্বন্তর সংগঠিত হয় কত সালে? 4টা অপশন, 1176, 1780। তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়বো। ওকে, তোমরা সবাই বলতেছো 1176। দেখো, তোমার সামনে যে দাঁড়ায় আছে সেই মানুষটা খুবই বেজাইল্লা, আমি খুব বেজাইল্লা। নর্মাল প্রশ্ন আমি কিন্তু দেই না, আমি একটু এমন দেই যাতে শিক্ষার্থীরা ভুল থেকে শিখতে পারে। তো তুমি এই প্রশ্ন যখন পড়তেছো একটু খেয়াল করে পড়তে পারো না? একটা দিমু চর, যেটা ভুল করবি একটা থাপ্পড় দেবো আজকে, যেটা এখানে ভুল করবি। এই না, আমি লুঙ্গি পরে ক্লাস নিচ্ছি না। সো এইটাই, তোমরা ভুল উত্তর দিচ্ছ, আমি তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দিই। আমি কিন্তু একটা প্রশ্ন বলার পর সেটা ব্যাখ্যা করি, এটার কারণ কি বলি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। আচ্ছা দেখো, 76-এর মন্বন্তর কত সালে সংগঠিত হয়? একটা হচ্ছে বাংলা সাল, আরেকটা হচ্ছে ইংরেজি সাল। মানে একটা হচ্ছে বাংলা তারিখ, আরেকটা হচ্ছে ইংরেজি তারিখ। এই দুইটাই পরীক্ষায় আসতে দেখা যায় যে ওটা বাংলা কত সনে হয়েছে, ইংরেজি কত খ্রিস্টাব্দে হয়েছে। আমি স্পষ্ট করে এখানে খ্রিস্টাব্দ শব্দগুলো উল্লেখ করেছি। মানে যেটা ইংরেজি সালে, যে আমরা 2025 বলছি, এটা খ্রিস্টাব্দের একটা অংশ, বাংলা সনের অংশ না। তার মানে 1176, এটা হচ্ছে বাংলা 1176, বাংলা সনে হিসাব করলে এটা খ্রিস্টাব্দ না, তার মানে এটা ভুল। এই খ্রিস্টাব্দ থাকার কারণে এটা ভুল। যদি বলতো বাংলা কত সনে, তখন হতো 1176। আর 1176 মানে হচ্ছে ইংরেজিতে 1770, তার মানে গ সঠিক উত্তর, ক কোনোভাবে সঠিক উত্তর নয়। তার মানে তুমি দুইটাই শিখলা, বাংলায় আসতে পারে, ইংরেজিতে আসতে পারে। 1176 যেটা বাংলায় হয়েছে, আর ওই সময়টাই ইংরেজিতে ছিল 1770 সাল। আর এই 1770-এর 1 বছর ঠিক আগে 1769 সালে কিন্তু চরম খরা হয়েছিল, মানুষের ফসলের আবাদ ঠিকঠাক হয়নি। তারপরে ইংরেজদের এই অদূরদর্শিতার কারণে তারা কিন্তু এই দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। সো আশা করি আবারও অনেকে ধরাটা খাইছো, বাট অনেকে এখানে আসো, কানিজ ফাতেমা কিন্তু বাংলা ইংলিশ দুইটাই লিখে দিয়েছো। আবার সুমনা 1770 লিখেছো। কারা কারা কমেন্ট করছে আমি কমেন্টগুলো একটু পড়বো, তোমাদের কমেন্টগুলো একটু পড়বো। আর মনে রাখো, ইউ আর ইন দ্য সেম বোট গাইজ, তোমরা সবাই একই নৌকায় আছো। ন্যাশনালের জন্য ভালো করতে হলে সবাই মিলে ভালো করতে হবে।
তাই সবার কাছে রিকোয়েস্ট, একটা রিয়েক্ট দিয়ে বন্ধুদেরকে একটু মেনশন করো যদি কারো ভালো চাও। এখানে যারাই ক্লাস করছো তোমার স্বপ্ন হয়তো ঢাবি ছিল, জাবি ছিল, জবি ছিল, চবি ছিল, কুবি ছিল, রাবি ছিল হয়নি। তাই অনেকে মুখিয়ে বসে আছো যাতে ন্যাশনালে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে সামনে ভালো কিছু হতে পারে, ন্যাশনালে এখন ভর্তি পরীক্ষা হয়তো গুরুত্ব বাড়তে পারে। যদিও জানি ন্যাশনাল কলেজগুলোতে অনেক সমস্যা আছে, ঠিক করতে হবে সেগুলো। অনেক একটু মেনশন করে দাও আর একটু তোমার আইডিতে শেয়ার করে দাও কাইন্ডলি। আচ্ছা, তাহলে এটা আমি 1770। থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ। এইবার তিতাস একটি নদীর নাম, চলচ্চিত্রের পরিচালককে আমি আবারও বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পরিচালক থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। সেক্ষেত্রে কোন কোন চলচ্চিত্রকারের থেকে আসতে পারে আমি একটু বলে দিই, তোমাদের লিখে দিব ইনশাল্লাহ। তোমরা এটার একটু উত্তর করো কাইন্ডলি। আমি একটু তোমাদেরকে লিখে দিব কোন কোন চলচ্চিত্রকার, আমি তোমাদেরকে একটু লিখে দিতে চাচ্ছি, কারণ তোমরা তাহলে বুঝবা না। একটু উত্তর করো এটা, আমি তোমাদেরকে একটু লিখে দেই কোন কোন চলচ্চিত্রকারের জায়গা থেকে তোমরা প্রশ্ন কমন পেতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বলে দেই, সবাই একটু লিখে ফেলো, কাইন্ডলি। এটা দেখি কার হয় আমি দেখবো, এটা কার হয় আমি দেখবো, এটা কার উত্তর হয় আমি দেখবো। একটু ফাইন। তোমাদের একটা বিষয় বলি, এই বিষয়টা খেয়াল রাখবা। এই যে পদ্মা নদীর মাঝি, এতটুকু দেখেই তুমি উত্তর করে দাও মানিক বন্দ্যোপাধ্যায় এইটা উপন্যাসটা লিখেছেন। কিন্তু পরীক্ষায় তোমাকে বলতে পারে পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটির উপর কেন্দ্র করে বা এটির উপরে চলচ্চিত্রকে তৈরি করেছেন, তখন কিন্তু হবে গৌতম ঘোষ। চলচ্চিত্র লিখেছে কিনা দেখবা। আবার ঠিক তেমনি তিতাস একটি নদীর নাম, চলচ্চিত্রের পরিচালক জানতে চেয়েছে। আবার তিতাস একটি নদীর নাম একটা বইও রয়েছে, একটা উপন্যাসও রয়েছে। তিতাস একটি নদীর নাম যদি বলে চলচ্চিত্র তখন কি হবে? তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র বললে কি হবে? তোমরা উত্তর করো। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র, তোমরা উত্তর করছো ঋত্বিক ঘটক। আচ্ছা, ঋত্বিক ঘটক, সবার উত্তর হচ্ছে ঋত্বিক ঘটক। কিন্তু তিতাস একটি নদীর নাম এটা উপন্যাসকে লিখছে। যদি বলতো এখানে উপন্যাস তখন হয়তো অদ্বৈত মল্লবর্মণ। যদি বলতো উপন্যাস তখন অদ্বৈত মল্লবর্মণ। তার মানে আমি 4টা বিষয় তোমাদের শিখালাম ইনশাল্লাহ এই প্রশ্নটা দিয়ে। 1, তিতাস একটি নদীর নাম, প্রথমে তো চলচ্চিত্র লিখছে, উপন্যাস লিখছে হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ, আর চলচ্চিত্র হইছে ঋত্বিক ঘটক। উত্তর সঠিক। আচ্ছা ভাই, লেখা বুঝে যায় না অনেকে বলতেছে, আমি একটা কাজ করি তাহলে হলুদ দিয়ে দিই। ওকে, এবার বুঝে যাবে আশা করি। দেখো তো এইগুলো একটু সুন্দর করে বোঝা যায়নি, লাগাচ্ছে। তাইলে 4টা বিষয় খেয়াল করবা, এই 4টা প্রশ্ন আসতে পারে। তিতাস একটি নদীর নাম, যদি বলে উপন্যাস তাহলে অদ্বৈত মল্লবর্মণ, যদি বলে চলচ্চিত্র তখন হবে ঋত্বিক ঘটক। পদ্মা নদীর মাঝি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়, আর যদি বলে চলচ্চিত্র তখন হবে গৌতম ঘোষ। এই 4টা ব্যাপার খেয়াল করবা। আর এছাড়াও তোমরা কার চলচ্চিত্র বেশি করে খেয়াল রাখবা? জহির রায়হান, হুমায়ুন আহমেদ, তারেক মাসুদ,
তারপর হচ্ছে তানভীর মোকাম্মেল, ওনাদের কোন কোন চলচ্চিত্র হয়েছে এটা মাথায় রাখবা। তানভীর মোকাম্মেল, এই আলমগীর কবির, সত্যজিৎ রায়, এরকম যারা যারা বিখ্যাত রয়েছেন, এরকম যারা যারা বিখ্যাত রয়েছেন তাদেরগুলো বিশেষ করে। তাছাড়াও তোমরা আরো কয়েকটা লিখতে পারো, আরো কয়েকজনের নাম একটু লিখতে পারো, ঠিক আছে। তানভীর মোকাম্মেল লিখেছো তোমরা, হ্যাঁ, জহির রায়হান লিখেছো, ঋত্বিক ঘটক, তারেক মাসুদ, এই ওনাদের চলচ্চিত্রগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চাষী নজরুল ইসলাম রয়েছে, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু রয়েছে, হ্যাঁ, এই টাইপের জায়গাগুলো থেকে তোমরা কমন পেতে পারো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এর পরের প্রশ্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাটির ময়না চলচ্চিত্র নির্মাতাকে, এইটা আসতে পারে, এই মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি তোমাদের মনে আছে কিনা। আমরা এখন ফার্স্ট যাব, হ্যাঁ, ইনশাল্লাহ মাটির ময়না থেকে আসতে পারে, তোমরা মাটির ময়নাটা একটু দেখবা, ঠিক আছে, ওকে, এটা তোমরা দেখবা, মাটির ময়না, মাটির ময়না, ওকে, সবাই একটু জানিয়ে দাও। অল্প কিছুক্ষণ দেখবো তোমাদের কমেন্ট, তারপর আমি চলে যাব মাটির ময়না। এবং মাথায় রাখবা, বাংলাদেশ থেকে প্রথম কোন চলচ্চিত্র যেটা অস্কারের জন্য মনোনীত হয়, অস্কারে প্রদর্শিত হয়, সেটাও কিন্তু এই মাটির ময়না, এটা মাথায় রাখতে হবে। আবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই মাটির ময়না। তো এই মাটির ময়না চলচ্চিত্রকার যিনি, তিনি কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। তার নাম হচ্ছে আর কিছুই নয়, তার নাম হচ্ছে তারেক মাসুদ, তার স্ত্রীর নাম হচ্ছে ক্যাথরিন মাসুদ। তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদের প্রণয়ের যে গল্প, সেটা খুবই সুন্দর, তোমরা একটু ইউটিউবে দেখতে পারো। তিনি কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন তার চলচ্চিত্র শুটিং করে আসার সময়, মিশুক মনির সহ আরো কয়েকজন। সো এই তারেক মাসুদের চলচ্চিত্রগুলো দেখবা। মাটির ময়না এটা অস্কারের জন্য, বাংলাদেশের প্রথম কোনো ছবি অস্কারের জন্য গিয়েছিল এটা। পরবর্তী, ধীরে বহে মেঘনা এর পরিচালক কে? 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 আসতে পারে, ওকে। যারা মেনশন দিচ্ছ অবশ্যই স্ক্রিনশট দিবা, যারা শেয়ার করছো স্ক্রিনশট দিয়ে সর্বোচ্চ যারা করবা, সবাইকে তো দিতে পারবো না, সর্বোচ্চ করো, 10টা 20টা 30টা শেয়ার মেনশন করে দিলেই আমি কিন্তু এই 10টা বই ফ্রি কুরিয়ার করে আগামীকাল সকালে বই পাঠাবো। তো আমার যারা অর্ডার করেছে তাদের সাথে আমি তোমাদেরকে এগুলো পাঠিয়ে দেবো। তোমরা আমার পেজে নক দিয়ে জানিয়ে দাও, স্ক্রিনশট প্লাস এগুলো দেখিয়ে। যারা ইউটিউব থেকে দেখছো তোমরাও এসে ফেসবুকে নাবিল জিকে তে অ্যাড হয়ে এটা করতে পারো। আমি 10টা বই দিতে চাই, 3টা ক্লাসে 30টা বই আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব, 30টা বই পাঠিয়ে দিব, এমসিকিউ ইনসাইট। এছাড়াও যার লাগবে তারা অর্ডার করতে পারো পেজে নক দিয়ে। যারা শেয়ার টেয়ার না করো, চাও যে বই থেকে প্র্যাকটিস করে কমন পেতে, পেজে নক দিয়ে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, ধীরে বয় মেঘনা এটাও বহুবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা গিয়েছে এই চলচ্চিত্র। ধীরে বয় মেঘনা এর পরিচালককে, ধীরে বহে মেঘনা, ধীরে বয় মেঘনা এর পরিচালককে, এটা বারবার আসতে দেখা গিয়েছে। সো দেখি তোমাদের উত্তরগুলো হচ্ছে আলমগীর কবির। সবাই বলছো আলমগীর কবির, আলমগীর কবির, আলমগীর কবির। সো হ্যাঁ, ওকে, আমি উত্তর নিয়ে নিচ্ছি, এটা হবে আলমগীর কবির। আলমগীর কবির উত্তর হচ্ছে আলমগীর কবির। এই টাইপের প্রশ্ন শুভও আসতে পারে। 4টা প্রশ্নেরই ভুল আনসার দিল কে? মৌমিতা আক্তার। মৌমিতা সমস্যা নাই, সামনে সঠিক উত্তর দিবে, সমস্যা নাই। এই ভুলের কারণে তোমার বিয়ে আটকায় যাবে না, সো এটা কোনো বড় ভুল না, সো প্যারা নাই, হ্যাঁ মৌমিতা। আচ্ছা, আমরা পঞ্চম প্রশ্নে যাব। কাজী নজরুল ইসলাম যে চলচ্চিত্রে নিজে অভিনয় করেন সেই চলচ্চিত্রের নামটি কি? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। যিনি একাধারে চলচ্চিত্রকার, গায়ক, অঙ্কন শিল্পী, দার্শনিক, সব দিক থেকে যিনি ছিলেন কাজী নজরুল ইসলাম। সো ওনার থেকে কিন্তু উনি বাংলাদেশের জাতীয় কবি কবে গেজেটেড হয়েছেন, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সো উনি কোন ছবিতে অভিনয় করেছেন এটা এই বছরও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং আসতে পারে, যেহেতু চলচ্চিত্র নিয়ে আমরা কথা বলছি।
সো এই বিষয়টা 6 এর কি হবে তোমরা দ্রুত জানিয়ে দাও, তারপর আমি পরবর্তী প্রশ্নে চলে যাবো। আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তার মানে চলচ্চিত্র একটা টপিক পেলাম, মুঘল আমল একটা টপিক পেলাম, ইংরেজ আমল একটা টপিক পেলাম। তোমরা এগুলো ঝাঁঝরা করে ফেলবা আজকে। আমি যা দিব এই 3 দিন আমার সাথে ঝাঁঝরা করবা। এতদিন পড়ছো, পড়ো নাই, দেখছো, দেখো নাই, জিকেতে কি না কি হবে দরকার নাই, আমি জানা দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। আর এছাড়াও আমার বেশ কয়েকটি ফ্রি ক্লাস কিন্তু আছে। আমি চাই আমার সবাই আমার ক্লাসগুলো করো তোমরা ফ্রিতে। আমার ফ্রি ক্লাসগুলো করলে এখানে জিকের অনেক টপিক কভার করানো আছে। বাংলাদেশ জিকের টেকনিক তোমরা অনেকেই সেটা জানো না, অনেকে আবার জানো। সেটা কোথায়? নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটাতে, নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে তোমরা এখন গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। প্রতিদিন ক্লাস করতে পারবা, টেকনিক শিখতে পারবা এই ইউটিউব চ্যানেলে। যারা 25-26 ব্যাচ রয়েছে তোমরা যুক্ত হয়ে যাও দ্রুত এই ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তার নিজে যে চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন সেই চলচ্চিত্রের নাম হলো ধ্রুব। আর তিনি যে চলচ্চিত্র পরিচালনা করেছেন সেটার নাম হচ্ছে ধূপছায়া। দুইটা ব্যাপার। তিনি যেই চলচ্চিত্রে নিজে অভিনয় করেছেন সেটা হচ্ছে ধ্রুব, আর তিনি যে চলচ্চিত্র পরিচালনা করেছেন সেটার নাম হচ্ছে ধূপছায়া। আর আমরা জানি তার বিখ্যাত কবিতা এখানে আমরা আরো সংযোজন করে দিয়েছি। তো কবি কাজী নজরুল ইসলাম নিয়ে তোমরা জানবা তার জন্ম কোথায়, জন্মসাল, মৃত্যুসাল, এবং জানবা তার বিখ্যাত উপন্যাস, কাব্যগ্রন্থ, তার জানবা সে সম্প্রতি বাংলাদেশের কবে ফাইনালি সে বাংলাদেশের জাতীয় কবি হয়েছে, গ্যাজেটেড হয়েছে, এটা জানবা। হ্যাঁ, সো ওনার থেকেও দেখতে পারো। এটা হবে ধ্রুব, উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি দুটো টপিকের নাম বলবো, তোমরা হয়তো দুইটা মিলে আমি প্রায়, আল্লাহ যদি সহায় থাকেন, প্রায় 100% এই দুইটা টপিকের থেকে দুইটা, অন্তত দুইটা না হলে একটা প্রশ্ন কমন পেতে পারো। সেটা হচ্ছে, সেটা কি সেটা আমি একটু বলে দিই। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী আর হচ্ছে বাংলাদেশ পরিচিতি। জানি না পৃথিবীর অন্য কোনো বান্দা তোমাদেরকে এইভাবে বলে দিছে কিনা যে এই টপিকগুলো থেকে আসবে, ধরিয়ে দিয়েছে, প্র্যাকটিস করে দিয়েছে কিনা জানি না। তো জাতীয় বিষয়গুলোর মধ্যে কি কি আছে? আমাদের জাতীয় সঙ্গীত, রণসঙ্গীত, জাতীয় পতাকা, তারপর হচ্ছে ক্রীড়া সঙ্গীত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। আর বাংলাদেশ পরিচিতির মধ্যে বাংলাদেশের বিভিন্ন বর্ণনা থেকে শুরু করে তোমার আবহাওয়া, জলবায়ুর অবস্থা, আমাদের উপর দিয়ে কোন রেখা গিয়েছে ইত্যাদি বিষয়। আগামীকাল ক্লাসে আমি এগুলো আরো ডিটেলে পড়াবো। আবার অন্যান্য বিষয়গুলো রয়েছে, ছিটমহল থেকে শুরু করে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জায়গা থেকে শুরু করে অনেক বিষয়গুলো রয়েছে। তো এই দুইটা বিষয় তোমরা একটু বই থেকে আজকে দেখবা। আমি যে বিষয়গুলো আজকে আইডেন্টিফাই করে দিব আজকে শেষ করে ফেলবা। রাবিল ভাই বলছে মানে কালকে রাত তো 9টায় ক্লাস, আজ 23 মে, আগামীকাল 24 মে রাত 9টায় ক্লাস, এর আগে এগুলো শেষ করবা, করে আমাকে নেক্সট ক্লাস আসা বলবা ভাই আমি আপনার কথা মতো এক রাতে এগুলো রিভিশন দিছি, এমসিকিউ সলভ করছি। জাতীয় প্রতীকে যে এগুলো থাকে, আমাদের জাতীয় প্রতীকে কি কি আছে? যারা একটু বুদ্ধিমান তারা পকেট থেকে একটা পয়সা বের করে দেখতেছো, এটার মধ্যে জাতীয় প্রতীক রয়েছে। যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, পয়সা বের করলে সেখানে দেখতে পাচ্ছ জাতীয় প্রতীকে কি আছে, তাই না? পরীক্ষার হলে পয়সা নিয়ে যাইতে পারবা, পিঠটি লাগাবে, তোমার পিঠা দিবে, বুঝছো? ওকে ওকে, তো যাদের কাছে পয়সা আছে তাদের কোনো ভয় নাই, পয়সা থেকে দেখতে পারবা জাতীয় প্রতীকে কি কি আছে। আরে সব পয়সার মধ্যে যে বঙ্গবন্ধুর ছবি আর বাংলাদেশের ছবি, কি করবো খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার কাছেই নাই, সরি। যাই হোক, ওকে আচ্ছা বলো এটা কি হবে? 7-এর কি হবে উত্তর? 7-এর উত্তর কি হবে? 7-এর উত্তর কি হবে? বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো থাকে, জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় মনোগ্রাম, জাতীয় সঙ্গীত, ক্রীড়া সঙ্গীত, রণসঙ্গীত, এই বিষয়গুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা ইনশাল্লাহ। তো জাতীয় প্রতীকে কি থাকে? ধান, শাপলা থাকতে পারে, মানচিত্র যেহেতু নাই তার মানে এটা বাদ। পাট, শাপলা, ইলিশ তো নাই তার মানে এই অপশন বাদ। পদ্ম ফুল কোন জাতীয় প্রতীকে আছে রে ভাই? বাদ, তার মানে এইটা। পরীক্ষা যখন কোনো প্রশ্ন কমন পড়ে না আমার, আমি সেকেন্ডের মধ্যে এটার দিকে তাকাই না। আমি কি করি? প্রশ্ন সঠিক উত্তর পাচ্ছি না, কোনগুলো বাদ দেওয়া যায় আগে ওইগুলো বাদ দিই। যেমন এটা আমি শিওর দেখলাম যে মানচিত্র থাকার সম্ভাবনা নাই, এটা বাদ। তার মানে বাদ দিয়ে দিয়েও সঠিক উত্তর বের করবা, এইভাবেও অনেক সময় দ্রুত বের করবা। ওকে, উত্তর হবে গ সঠিক, ধান পাট শাপলা। ধান পাট শাপলা, ধান পাট শাপলা, ইয়েস।
ইয়েস, যারা ধান পাট শাপলা দিয়েছো তোমাদের সবাইকে কেয়া কসমেটিক্সের সৌজন্যে ভালোবাসা। ঠিক আছে, ওকে ওকে, ধান পাট শাপলা। সো জাতীয় প্রতীকের বর্ণটা শিখবা। জাতীয় প্রতীকের মধ্যে কি কি আছে, কি কি রয়েছে, 4টি তারকাও রয়েছে, এটি আমরা জানি, এগুলো আসতে পারে। এইবার বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে, পতাকা নিয়ে প্রশ্ন করলাম, জাতীয় পতাকার ডিজাইনারকে, এই প্রশ্নটা বহুবার বহু জায়গায় এসেছে। সো জাতীয় প্রতীক নিয়ে কথা বলছিলাম, সেটা ডিজাইনার কিন্তু কামরুল হাসান। কামরুল হাসান জাতীয় প্রতীকের ডিজাইনার কিন্তু কামরুল হাসান। তার মধ্যে রয়েছে 4টি তারকা, যেগুলো বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতিকে প্রকাশ করে। জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? 4টি, যেটি দ্বারা বোঝা যাচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এই বিষয়গুলো মাথায় রাখবা। জাতীয় প্রতীকে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, জাতীয় প্রতীকে এই জিনিসগুলো রয়েছে, জাতীয় প্রতীকে এই জিনিসগুলো রয়েছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, তোমরা একটু জানিয়ে দাও। ওকে, এটা বলতেছো তোমরা কি হবে, জাতীয় পতাকার ডিজাইনার, তাই না? আচ্ছা, এখানে সি দিচ্ছ, ওকে, সি দিচ্ছ, আবার কেউ বিও দিচ্ছ। এখানে সি দেওয়ার আর বি দেওয়ার পিছনে কারণটা হলো, বাংলাদেশের 1971 সালে যখন জাতীয় পতাকা ছিল, তখন মানচিত্র খচিত একটা জাতীয় পতাকা ছিল, যেটার ডিজাইনার হচ্ছেন শিব নারায়ণ দাস। কিন্তু বর্তমান যে জাতীয় পতাকা, সেটার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। এখন তুমি কিভাবে বুঝবা প্রশ্নে তোমাকে কাকে জানতে চাওয়া হয়েছে? প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে। যদি বলে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনারকে, তখন হবে শিবনারায়ণ দাস। যদি বলে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনারকে, শিবনারায়ণ দাস। যদি বলে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনারকে, নিঃসন্দেহ হবে শিবনারায়ণ দাস। যদি আবার বলে মানচিত্র খচিত পতাকার ডিজাইনারকে, শিবনারায়ণ দাস। যদি বলে 1971 সালে বাংলাদেশের প্রারম্ভিক জাতীয় পতাকার ডিজাইনারকে, জোরে বলুন, শিবনারায়ণ দাস। আর যদি বলে বর্তমান জাতীয় পতাকা ডিজাইনারকে, আর কোনো আগে পরে XYZ উল্লেখ না করে যদি বলে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে অথবা জাতীয় পতাকা ডিজাইনারকে, তখন হবে কামরুল হাসান। কিন্তু আমি একটু প্যাচ লাগানোর জন্য দিয়েছিলাম হোসেন, এটা হবে হাসান, তার মানে গ হচ্ছে সঠিক উত্তর। এইভাবে বিশ্লেষণ করে করে আমাদের জানতে হবে। ঠিক আছে, কামরুল হাসান জাতীয় পতাকার ডিজাইনার, কামরুল হাসান আমাদের জাতীয় প্রতীকেরও ডিজাইনার। সো এই দুইটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে ওকে ওকে, আমাদের সবার উত্তর সঠিক, তার মানে এখানে বসে থাকার কোনো দরকার নাই। ঠিক আছে, কামরুল হাসান হবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ, চরণ মানে হচ্ছে লাইন, কত চরণ বাজানো হয়? দেখো, আমাদের যে জাতীয় সঙ্গীত, সেটার গীতিকারকে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জাতীয় সঙ্গীত একটা বাউল টাইপের সঙ্গীত। কোন সঙ্গীত? বাউল টাইপের সঙ্গীত। এবং যেটি কিনা তিনি, যে এই জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত কোন পত্রিকায়? কোন পত্রিকা? বঙ্গদর্শন। এটা পরীক্ষা আসতে পারে। বঙ্গদর্শন পত্রিকায় এই জাতীয় পতাকা প্রথম কি হয়? প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। জাতীয় পতাকার এই সঙ্গীতের লাইন মানে সুরটা যেই গান থেকে নেওয়া হয়েছে, সেই গানটি হচ্ছে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই গান থেকেই সুরটা তিনি নিয়েছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন বলতে হবে, ওই আমি কোথায় পাবো তারে, মনের মানুষ যে রে, ওইটাকে লিখছিল, ওইটা আসতে পারে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কয়টা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, এগুলো একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও। এই টাইপের প্রশ্ন হতে পারে। সো সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তাই না? সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, সো এটার উত্তর হবে প্রথম 4 চরণ বাজানো হয় যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে। আর আমাদের জাতীয় সঙ্গীতটা মূলত যতটুকু ওই কবিতা থেকে যতটুকু নেওয়া হয়েছে, ওইটা হচ্ছে 10 লাইন। কবিতা কিন্তু বড়, জাতীয় সঙ্গীতের সঙ্গীতটা কিন্তু 10 লাইন, বাজানো হয় 4 লাইন। কিন্তু ওই যে কবিতা থেকে যেটা নেওয়া হয়েছে, ওইটা কিন্তু আমার সোনার বাংলা কবিতাটা কিন্তু আরো বড়। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো 4 চরণ, রাইট। তোমরা যে প্রশ্নগুলো করলাম, এগুলো একটু আমাকে উত্তর করে জানিয়ে দাও। থ্যাংক ইউ। 4 চরণ সঠিক উত্তর, সঠিক উত্তর। এইবার
আমরা চলে আসব আবারও একটু ইংরেজ আমলে। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়, বাতিল হয়, রদ হয়? মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সতীদাহ প্রথা, আরেকটা হচ্ছে বিধবা বিবাহ। একটা কি? একটা হচ্ছে সতীদাহ প্রথা, আরেকটা হচ্ছে বিধবা বিবাহ। দুইটা সংস্কার থেকে প্রশ্ন আসে, কারা এগুলো নেপথ্যে ছিলেন। দেখো, সতীদাহ প্রথা যেখানে স্বামী মারা গেলে স্ত্রীকে সাজিয়ে টাজিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে সহমরণ করতে হতো, সেইটা ব্যান করেন, রহিত করেন কিন্তু লর্ড বেন্টিঙ্ক। কে? লর্ড বেন্টিঙ্ক। কারণ তিনি তখন প্রশাসনের দায়িত্ব ছিলেন ইংরেজদের পক্ষ থেকে এই উপমহাদেশে, তিনি তো ব্যান করবেন। কিন্তু ব্যান করার জন্য তাকে যিনি আবেদন করেছেন, সাহায্য করেছেন, সামাজিক ভাবে সবাইকে জাগ্রত করেছেন, সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে রাজা রামমোহন রায়। তাই এই ব্যাপারটা ক্লিয়ার, ওনাদের ব্যাপারটা ক্লিয়ার। অপরদিকে বিধবা বিবাহ, এই আইন চালু করেছে যার প্রশাসনিক পাওয়ার ছিল, তার নাম হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। আর তাকে যিনি সাহায্য করেছেন সেম রাজা রামমোহনের মতো, সেই ব্যক্তির নাম কি? ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। সো এই চারজনের কে কোনটা করেছেন শুধু মুখস্থ রাখবা প্লিজ, প্লিজ কাইন্ডলি আমাকে কথা দাও, তোমরা এগুলা সুন্দর করে মুখস্থ রাখবা। আর সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? উত্তরটা তোমরা দিচ্ছ সবাই 1829, তার মানে এটা সঠিক উত্তর। এগুলো হচ্ছে সম্পূর্ণ নির্দ্বিধায় ভুল। সো 1836 ইনশাল্লাহ। এই যারা ব্যাখ্যাগুলো শুনছো, এগুলো দেখছো, তোমাদের আশা করি অনেক উপকার হবে, তোমরা একটু কানেক্ট থাকো আর সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা হবে কি 1829 হবে ইনশাল্লাহ। ওকে, পরবর্তীতে জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত কত? এইটাই বোধহয় আমাদের জাতীয় বিষয়াবলীর লাস্ট প্রশ্ন, এরপর আমরা অন্য টপিকে চলে যাবো ইনশাল্লাহ। তো তোমরা জানাও এই দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদির অনুপাত থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, না জানলে কিন্তু পুরাই বিপদ, পুরাই সমস্যা, বিপদে পড়ে যাবা। ঠিক আছে, তো সবাই একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দাও সবাই। আচ্ছা, এখানে আন্তর্জাতিক জিকেতেও দেখি অনেকের সমস্যা আছে, অনেকে কমেন্ট করতেছো আমি দেখতেছি। আচ্ছা, আমাকে বলো এটা কি হবে? আচ্ছা, তোমরা দিচ্ছ, হ্যাঁ উত্তর তোমাদের মোটামুটি জানি কিছুটা ভুল হবে। দেখি সবাই একটু দ্রুত কমেন্ট করে দাও, দেরি করলে কিন্তু সমস্যা। একটু দ্রুত কমেন্টটা করে দাও তোমরা। আচ্ছা, আর যারা পিডিএফ চাও এই ক্লাসের, বলো ভাইয়া পিডিএফ লাগবে, তারা হচ্ছে শেয়ার করে আমাকে ইনবক্সে জানাবা। এই ভিডিওটা শেয়ার করতে হবে, রিয়েক্ট দিতে হবে। আমাকে ইনবক্সে বললে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। যারা শেয়ার করে স্ক্রিনশটটা দিবা আমার এই নাবিল জিকে পেজে, তাদের পিডিএফটা আমি দিয়ে দেবো ফ্রিতে। সো এখনই সময়। ওকে, দেখো এখানে তোমরা যদি বলতো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, তখন তুমি 10:6 বা এই টাইপের দিতে পারতা। তোমাকে বলছে দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের অনুপাত, তখন নিঃসন্দেহ হবে 5:3:1, এইটা হবে, এই গ উত্তর হবে। সো আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখে আসছি সেভাবে কিন্তু প্রশ্ন হবে না, এইভাবে কিন্তু প্রশ্ন হয়। সো একটু এটা উত্তর করবা, ঠিক আছে? এটা হবে 5:3:1। দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের অনুপাত 5:3:1। দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের অনুপাত 5:3:1। দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্তের অনুপাত হবে 5:3:1। এটা হবে সঠিক উত্তর, গ। হ্যাঁ, ওকে। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলতে ছোট্ট একটা কথা বলি, 20 সেকেন্ড সময় নেবা, শুধু 20 গুনবা। সেটা হচ্ছে ওই যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা ঠিক করে ফেলছো, অলরেডি আমি সেকেন্ড টাইমের জন্য ক্লাস শুরু করে দিছি, 4টা ক্লাস হয়ে গেছে, এগুলো রেকর্ডেড থাকবে। তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জাহাঙ্গীরনগর, জগন্নাথ, গুচ্ছ, রাজশাহী, সাস্ট যে কোনটা হোক, একটা করছে সকল ক্লাস, সকল বিশ্ববিদ্যালয়ের এক্সাম, মডেল টেস্ট এবং শেষ অবধি থাকবে তোমার সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, জিকেতে 100-100 কমন পেতে চাও, ভালো করতে চাও,
এবার আমার কোর্স থেকে কয়টা কমন পড়ছে আমি কিন্তু সেগুলো ভিডিও আস্তে আস্তে বানাচ্ছি। হাজী তানিশের ওই দিন আপলোড দিলাম কোনটার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপলোড দিলাম, 27টা 26টা করে কমন পড়ছে। তো তোমরা যদি সামনে ভালো করতে চাও, সেকেন্ডে ভর্তি বলি বিশ্ববিদ্যালয়ের জন্য ডিসকাউন্টে ভর্তি করাবো। শুধু নাবিল জিকে পেজে নক দাও, এখন থেকে ক্লাস করবা, একদম শেষ অবধি আমার সাথে লেগে থাকবা, আমি দায়িত্ব নিচ্ছি। আর এইচএসসি 25-26 পোলাপান তোমাদের প্রি অ্যাডমিশনে ভর্তি চলছে কোর্সে, এখনো ভর্তি হলে 25 ব্যাচের অ্যাডমিশন শেষ অবধি আর কোনো কোর্স লাগবে না। 26-এরও 10 মাস ক্লাস করতে পারবা, ডিসকাউন্টে ভর্তি চলছে, পেজে নক দাও। 25-26 অলরেডি 200-র মতো স্টুডেন্ট হয়ে গেছে। তো যারাই সেকেন্ড টাইম নক দিবা, তোমরা নক দিবা, এখন ডিসকাউন্ট পাবা, একদম আগামী 10 মাস ক্লাস পাবা, ক্লাসের সাথে এক্সাম মডেল টেস্ট সবকিছু ফ্রি পাবা ইনশাআল্লাহ। নক দিয়ে ফলো পেজে। ওকে, পরবর্তী প্রশ্ন। এইবার একটা টপিক আমি এমন ভাবে সিলেক্ট করতে চাই যেখান থেকে আই হোপ একটা প্রশ্ন 100% আসবে। সেটা কোন টপিক? সেটা হচ্ছে বাংলাদেশের খেলাধুলা অথবা আন্তর্জাতিক খেলাধুলা। বিশেষ করে খুব সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খেলাধুলা থেকে একটা প্রশ্ন আসতে। তো কি টাইপের প্রশ্ন আসবে আমরা দেখি। সো খেলাধুলা, এটা আমরা সবাই জানি, সবাই পারি আলহামদুলিল্লাহ। ক্রিকেট, পাবজি, ফুটবল, মন নিয়ে খেলা, জীবন নিয়ে খেলা, ছেলেদের মন নিয়ে খেলা আমরা সবাই পারি, সব মেয়েরাই, তাই না? ও ছেলেরা আবার মেয়েদের মন নিয়ে খেলো, সমস্যা নাই, ব্যাপার না। ওকে, তো খেলাধুলা থেকে প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গা থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? ক্রিকেট থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। সো তোমরা একটু উত্তর করে দাও দেখি, তোমরা একটু উত্তর করে দাও দেখি। যারা আমার আগের ব্যাচে ছিল 5-6 হাজার স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটা কথাই বলেছিলাম, 25 হোক, 26 হোক, 27 হোক, তোমরা আগের ব্যাচে যারা ছিল ওই ব্যাচ শেষ। এখন নতুন কোর্সে যুক্ত হতে গেলে, যেহেতু তুমি আগের ব্যাচে ছিলা, প্রমাণ দিলে তোমাকে হিউজের উপর হিউজ ডিসকাউন্ট দিব। এইটাই সবাই করে, তাই না? তো তোমরা যারা আগের ব্যাচে ছিলা, তারা যদি এখন এই এতে যুক্ত হয়ে যাও, তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, তাই না? ওকে, ঠিক আছে। সো তোমরা একটু উত্তর করে দাও। তোমাদের জন্য আমি একটা ছোট্ট সাজেশন রেডি করছি, ওই সাজেশনটা আমি তোমাদের দেখাবো। আমাকে জাস্ট 10 সেকেন্ড সময় দিও, এই সাজেশনটা একটু কারেকশন করব। এখানে কিছু বিষয় লেখা আছে, যেই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবেই, আমি একটু ঠিক করছি। তোমরা সবাই একটু এটার উত্তরটা করে দাও ইনশাল্লাহ। ওকে, তুমি যদি টার্গেট সেকেন্ড টাইমার হয়, আমি তোমাদের একদম সেকেন্ড টাইমের শেষ অবধি থাকবো। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, সেই বিশ্ববিদ্যালয়ে জিকে কভার হবে, এক্সাম মডেল টেস্ট সব সহ। আমি দেখবো ইনশাল্লাহ তোমার কমন কিভাবে না পড়ে, ঠিক আছে? কমন কিভাবে না পড়ে, হ্যাঁ, কমন কিভাবে না পড়ে এটা আমি দেখবো। দ্বিতীয়বার মানে তোমার জন্য শেষবার। আর সেকেন্ড টাইমে অনেকে পরীক্ষা দিকে সেকেন্ড না হয়ে অনেকে ফার্স্টও হয়, কারণ সেই পরিমাণে পড়াশোনা করলে ফার্স্টও হওয়া যায়। সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই প্রস্তুতি ইনশাল্লাহ আমরা নিব, কোনো সমস্যা নাই। বাট তোমার যদি আমাকে পেজে নক দাও, আমি তোমাকে কোর্সে যুক্ত করে দিব হিউজ ডিসকাউন্টে, কারণ তুমি সেকেন্ড টাইমার। আমি জানি তোমার এমনিতেই এখন সমস্যা আছে, এটা আমি জানি। সব কিছুকে মাথায় রেখে কিন্তু আমি এই কোর্স প্ল্যান করেছি। সো কোনো টেনশন নাই, তুমি নির্ভয়ে নক দিতে পারো। 25-26 হলে নক দাও, কোনো সমস্যা নেই। আর একাধিক ফ্রেন্ড একসাথে যুক্ত হলে ডিসকাউন্ট পাবা। আজকে এখনই নক দিয়ে ফেলবা। ওকে, এখনই নক দিয়ে ফেলবা যারা সেকেন্ড টাইম কোর্সে যুক্ত হয়ে যেতে চাও। জিকের কি করতে হবে, এখন থেকে কিভাবে পড়বা? এখন থেকে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হচ্ছে, একটা না। এখন থেকে প্রতি সপ্তাহে আমি 2টা করে ক্লাস রাখছি, এখন থেকে ক্লাস সেকেন্ড টাইমারদের জন্য। সো তোমাদের প্যারা নাই। ওকে, এইটা হবে কোনটা? মুশফিকুর রহিম। এটা হবে কি? মুশফিকুর রহিম। তাহলে এই টাইপের যে অর্জনগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই টাইপের যে অর্জনগুলো রয়েছে, সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ভাই একটা গান করেন, আপনার গান শুনতে ভালো লাগে। আচ্ছা, গান করবো, আর 2-3টা প্রশ্ন সলভ করে নিই। গান করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমাদের পরের প্রশ্ন, প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার কে? দাবাতে যারা সর্বোচ্চ ভালো করে সেইটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার। তো প্রথম বাঙালি, উপমহাদেশের প্রথম এবং বাংলাদেশি গ্র্যান্ড মাস্টার কে? উত্তর দাও তোমরা। এই দাবা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই তোমার ন্যাশনাল ভর্তি পরীক্ষায়। দেখি, সো এখানে তুমি লিখছো যে ভাইয়া একটা গান করেন। সো এখানে 800-র মতো স্টুডেন্ট আছে, একটা গান চাইলে গাইতেই পারি নাকি? সো তোমরা যেহেতু বললা, একটা গান গাইতেই পারি। जो तेरे संग लगी प्रीतम है
रूह बार बार तेरा नाम ले कि रब से मांगी यही दुआ तू हाथों की लकीरें थाम ले चुप है बातें दिल कैसे बयां में करूं तू ही कह दे वो जो बात मैं कह ना सकूं जो संग तेरे पानियों सा बहता रहूं तू सुनती रहे मैं कहानियां सी कहता रहूं कि संग तेरे बादल सा उड़ता रहूं तेरे एक इशारे पे तेरी और मुड़ता रहूं ओ ওকে তোমাদের মন ভালো করার জন্য জাস্ট চেষ্টা করলাম আমি গান পারি না ঠিক আছে সো চেষ্টা করলাম ওকে ঠিক আছে চলো আমরা শুরু করি তোমাদের জাস্ট মন একটু রিফ্রেশ হলো তো দেখো দাবায় এই পর্যন্ত বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার রয়েছেন অনেকজন তার মধ্যে যদি বলে সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে কম বয়সী গ্র্যান্ড মাস্টারকে যিনি এই 2025 সালে একজন গ্র্যান্ড মাস্টার হয়েছেন দাবায় একদম কম বয়সী গ্র্যান্ডমাস্টার সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার তখন হবে মনন রেজা আমি তোমাদেরকে সলভ করে দিই একটা প্রশ্ন দিয়ে অনেকগুলা যদি বলে বাংলাদেশের একজন নারী যিনি আন্তর্জাতিক দাবায় নিজের স্বাক্ষর রেখেছেন দাবায় বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন নারী খেলোয়াড়কে তখন হবে রানী হামিদ আর যদি বলে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টারকে নিঃসন্দেহে নিয়াজ মোরশেদ আর দ্বিতীয় বাঙালি মানে বাংলাদেশি দাবা গ্র্যান্ডমাস্টারকে যদি দ্বিতীয় বলে জিয়াউর রহমান তাহলে এখানে আমরা চারজনের কথাই কিন্তু জানলাম এবং জিয়াউর রহমান কেন গুরুত্বপূর্ণ তিনি কিন্তু সম্প্রতি মারা গিয়েছেন সো এই চারটা জিনিস তোমরা মাথায় রাখবা এই দাবা নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে নারীদের দাবার কি অর্জন বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে 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 ফাইন আচ্ছা মনন রেজা তোমরা সঠিক উত্তর দিয়েছো সুন্দর উত্তর দিয়েছো ওকে ঠিক আছে ফাইন পরবর্তী প্রশ্ন আচ্ছা বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেন এই টপিক থেকে ডিরেক্ট তোমার ন্যাশনালে অলরেডি প্রশ্ন আসছে বিগত সালে তার মানে আমি দেখা গিয়েছি এই টপিকটাকে একটু বাছাই করলাম যাতে তোমার এখান থেকে কমন পড়ে সো সবাই একটু ভাই বোনেরা একটু উত্তর করে দাও আমি ফার্স্ট যাব হ্যাঁ একটু ফার্স্ট যাব তোমরা একটু কাইন্ডলি উত্তর করে দাও সো কোন অলিম্পিকে কোন আসরটাতে কোন দেশের আসরে এই বিষয়টা আসতে পারে পরীক্ষায় একটু সবার কমেন্টে চাচ্ছি হ্যাঁ দ্রুত উত্তর করে দাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা জাস্ট নিজের একটু চেষ্টা করো চেষ্টা করলে ক্ষতি কি বলো চেষ্টা করলে ক্ষতি আছে ওকে এই দুইটা বিষয়ও সাথে পরীক্ষা আসতে পারে কোন দুইটা বিষয় বাংলাদেশ সর্বপ্রথম অলিম্পিক গেমসে যোগদান করে 1984 সালে সেই সময়টা ছিল অলিম্পিকের 23তম আসর আর বাংলাদেশ কোন অলিম্পিকে ও তোমার মা বলতেছে ক্লাস করস নাকি গান শোনস জাস্ট তোমাদের একটু মজার জন্য গাইলাম আর কি যাতে করে ভাইয়া কতগুলো প্রশ্ন করাবেন আরো এই সংখ্যক প্রশ্ন করাবো এবং এখন একটু দ্রুত আমি যাব ক্লাসটা 1.5 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ তুমি আজকে 1.5 ঘন্টা দাও আগামীকাল 1.5 ঘন্টা দাও পরশুদিন 1.5 ঘন্টা আমাকে দাও এবং কাল পরশু ক্লাসটা একটু বড় হইতে পারে হয়তো বেশি প্রশ্ন আসবো যাতে তোমার সেখান থেকে কমন পড়ে একটু সময় দাও কাইন্ডলি আমি যে টপিকগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি বাসায় পড়ে দেখো কমন পড়ে কিনা ওকে আচ্ছা এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ প্রথম যোগদান করে সেটা ছিল 84 সালে এটা ছিল অলিম্পিকের 23তম আসর এই তিনটা বিষয়
অলিম্পিক নিয়ে 3টা বিষয় আসতে পারে, সো তোমরা একটু এই 3টা বিষয় মাথায় রাখবা। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন ও আচ্ছা, ওই যেটা আমি একটু উল্লেখ করছি প্রথম স্লাইডে, সেটা হচ্ছে তোমাদের এই 10টা বই আমি ফ্রিতে দিতে চাই। এই 10টা বই এই জিকের প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট আছে, প্রতি অধ্যায়ে এমসিকিউ আছে, এবং এই বইয়ের সবচেয়ে মজা হচ্ছে অনলাইনে এক্সাম দেওয়া যায়। যারা জানো না অলরেডি, যারা 500-700 টাকা খরচ করে এই এক্সাম ব্যাচ কিনো, মডেল টেস্ট ব্যাচ কিনো, বোকা নাকি তোমরা এই বইয়ের প্রত্যেক চ্যাপ্টারে দেখবা এরকম কিউআর আছে। কিউআর এর কাজ কি? তুমি তোমার ফোন খুলবা, তুমি তোমার ফোন খুলে ডাটা অন করে ফ্রি ওয়াইফাই দিয়ে শুধু এই কিউআর এর উপর তোমার ফোনটা ধরবা, এই কিউআর এর উপর তোমার ফোন ধরবা, দেখবে একটা কোড চলে আসবে, তুমি ক্লিক করবা, করার পর কিচ্ছু করা লাগবে না। তুমি দেখবা কি অনলাইনে তুমি এক্সামে চলে গেছো, এই যে অনলাইন এক্সামে চলে গেছো, অপশন দাগায় কোনটা সঠিক উত্তর ভুল উত্তর পরীক্ষা দিতে পারবা। তার মানে এই বই যাদের কাছে থাকবে তাদের আর কোনো এক্সাম ব্যাচেরও দরকার নাই। সো এই 10টা বই ফ্রি দিব, যারা এই ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে সর্বোচ্চ বন্ধু মেনশন দিয়ে বন্ধু একটু লাইভটা শেয়ার করতে থাকো। সর্বোচ্চ আজকে 500-600 আমরা শেয়ার চাচ্ছি, শেয়ার করে দাও। তোমরা 10 জন পাবা, স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে হবে শেয়ারের আমার নাবিল জিকে পেজে। আচ্ছা, সো তারপরে আমাদের টপিকে যাচ্ছি। ওকে, এই প্রশ্নের উত্তর করে দাও। আচ্ছা, এটা হচ্ছে বাংলার শেষ নবাব কে ছিলেন? আমরা আবার একটু মুঘলের আমল বা ওই সংক্রান্ত আমলের দিকে গেলাম। ও তার সাথে তোমরা একটা টপিক লিখো, প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকটা থেকে আসতে পারে, বিশেষ করে পর্যটক এই টপিকটা একটু ভালো করে পড়বা। প্রাচীন বাংলার ইতিহাস প্লাস কোন পর্যটক কবে এসেছেন, কি এসেছেন ইত্যাদি বিষয়গুলো একটু ভালো করে পড়বা। প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকটা অ্যাড করে দিলাম। বাংলার শেষ নবাবকে, ঠিক আছে? বাংলার শেষ নবাবকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। বাংলার শেষ নবাবকে, এই টাইপের প্রশ্ন হতে পারে। বাংলার শেষ নবাবকে, আচ্ছা, বাংলার শেষ নবাবকে। ওকে, সিরাজউদ্দৌলা দিচ্ছ কারা কারা? সিরাজউদ্দৌলা দিচ্ছ কারা কারা? আমি বুঝতেছি না, সিরাজউদ্দৌলা কেন দিচ্ছ? তার মানে কি সিরাজউদ্দৌলা সঠিক উত্তর হবে না? যদি বলে বাংলার প্রথম নবাব, যদি বলে প্রথম নবাব, প্রথম বললে হবে মুর্শিদ কুলি খান। যদি বলে শেষ নবাব, উত্তর কি হবে? যদি বলে শেষ স্বাধীন নবাব, উত্তর দুটার ভিন্ন। শেষ নবাব, শেষ স্বাধীন নবাব। যদি বলে শেষ নবাব তখন হবে নিজামউদ্দৌলা, আর যদি বলে শেষ স্বাধীন নবাব তখন হবে সিরাজউদ্দৌলা। ব্যাপার বুঝো, শেষ নবাব নিজামউদ্দৌলা, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। যদি বলে শেষ স্বাধীন নবাব তখন হবে সিরাজউদ্দৌলা। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যদি বলে প্রথম নবাব মুর্শিদ কুলি খান, সো এই বিষয়গুলো যারা না জানো তারা কিন্তু বিপদে পড়বা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথম মুর্শিদ কুলি খান, হ্যাঁ এটা হবে নিজামউদ্দৌলা। ভুল উত্তর কারা কারা দিছো একটু হাত তোলো। ওকে, পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় কোথায়? আমরা জানি সিপাহী বিপ্লব হয়, সেই সময়টায় সিপাহীদের পক্ষে সাপোর্ট করার জন্য শেষ মুঘল সম্রাট যিনি মূলত দ্বিতীয় বাহাদুর শাহ, এই দ্বিতীয় বাহাদুর শাহ তিনি সিপাহীদের সাপোর্ট করেন। একটা সময় এই সিপাহী বিপ্লবটা ফল করে, সিপাহীরা জিতে না, ইংরেজরা জিতে যায়। পরে এই দ্বিতীয় বাহাদুর শাহ তিনি সিপাহীদের সাপোর্ট করার কারণে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়, নির্বাসিত করা হয় একটা দেশে। ঢাকায়, গোয়ায়, এই গোয়া মানে হচ্ছে ইন্ডিয়ার একটা জায়গার নাম হচ্ছে গোয়ায়, হ্যাঁ গোয়ায়, রেঙ্গুনে এবং হচ্ছে থাইল্যান্ডে। কোনটা হবে সঠিক উত্তর তোমরা একটু জানিয়ে দাও। ওকে, এটা বিগত সালে একটা বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো তোমরা আমাকে বলো এটা কি হবে। জেনেও ভুল করলাম, শাম্মী আক্তার বললো। তাহলে তোমার কি করা উচিত? জেনেও কেন ভুল করলা বলো? জেনেও ভুল করলা কারণ তুমি কনফিউজড। একটু খেয়াল করো না, প্রশ্ন দেখবা, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকায়িত থাকে। আমরা প্রশ্নটা ভালো করে পড়ি না, তার মধ্যে দ্রুত উত্তর করতে চাই। দেখো, দ্রুত উত্তর করলে তুমি ভালো কিছু করতে পারবে না। তোমাকে দ্রুত এবং সঠিক করতে হবে, দ্রুত করতে হবে, দুইটাই করতে হবে। সো সঠিকতার দিকে মাথায় রাখো। অনেক সময় দ্রুত করতে গিয়ে ভুল করলে
চান্স নাও পেতে পারো, বা সঠিক করে আস্তে আস্তে উত্তর করলে অল্প দু একটা কম করলেও চান্স পেতে পারো। সো একটু প্রশ্ন ভালো করে পড়তে হবে পরীক্ষার হলে, তাই না? সো তোমরা দিচ্ছ রেঙ্গুনে। রেঙ্গুনে, আচ্ছা রেঙ্গুন জায়গাটা বর্তমান কোথায়, কোনটার নাম রেঙ্গুন ছিল, তোমরা একটু এটাও কমেন্ট করে জানিয়ে দাও। রেঙ্গুন হবে সঠিক উত্তর, রেঙ্গুনে, ইয়েস রেঙ্গুনে হবে, রেঙ্গুন রেঙ্গুন রেঙ্গুন, থ্যাংক ইউ। রেঙ্গুনের বর্তমান নাম কি? আচ্ছা এইবার মানে মনে করো যে আসবেই ইনশাল্লাহ সংবিধান, 2টা বা 3টা প্রশ্ন আসতে পারে, 1টা 2টা তো আসবেই ইনশাল্লাহ। আমরা সংবিধান ও জাতীয় সংসদ এবং এই 2টা বৃহৎ টপিকের কোন জায়গাগুলো থেকে আসতে পারে তাও একটু বলে দিচ্ছি ইনশাল্লাহ। ইম্পর্টেন্ট টপিক, এই 2টা জায়গার থেকে প্রশ্ন আসতে পারে, এখন আসবে আর কি ইনশাল্লাহ, আশা রাখছি। বাকিটা আল্লাহ ভরসা। আমরা তো বিগত সালের প্রশ্ন প্লাস হচ্ছে এই বছরের কেমন প্রশ্ন হচ্ছে, কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, সবগুলোকে বিশ্লেষণ করে একটা সাজেশন দেই, বাট নাও বলতে পারে, বাট আমি কনফিডেন্ট যে আসতে পারে, যে বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদ থেকে একটু টপিকটা লিখে নিও। সো এটা একটু উত্তর করো, এটা একটু উত্তর করো, আসবে আমার মনে হচ্ছে ইনশাল্লাহ আসবে। এটা একটু উত্তর করো যে বাংলাদেশের সংবিধানের রক্ষাকারক কে বা ব্যাখ্যাকারক কে, অভিভাবক কে, যাই বলুক, রক্ষা, এখানে যদি বলে রক্ষাকারক, যদি বলে ব্যাখ্যাকারক, যদি বলে অভিভাবক, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যাই বলুক উত্তরটা কি হবে দেখি। পোলাপান একটু উত্তর করে দাও তো বাচ্চা কাচ্চারা। দেখি দেখি একটু উত্তরটা করে দাও, এটা কি হবে উত্তর? দেখি সংবিধানের এইখান থেকে যেই শব্দই দিক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাতীয় সংসদ, জনগণ, কোনটা হবে? প্রথমত দেখো জনগণ তো সংবিধানের সাথে জড়িত না, বাদ। জাতীয় সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন করে, সে সংবিধানের সাথে তার সংযোগ নাই। হাইকোর্টটা মূলত বিচার বা অন্যান্য জন্য কাজ করে, এখানে হবে সুপ্রিম কোর্ট হবে সঠিক উত্তর। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষাকারক, ব্যাখ্যাকারক, অভিভাবক, তিনটাই দিয়ে দিলাম, কারণ অনেক জায়গায় তুমি 3টা পাবা না, 1-2টা পাবা, শুধু পাবা অভিভাবক, কোথাও পাবা ব্যাখ্যাকারক, এক এক বই এক এক রকম রয়েছে। সো 3টার যে কোনোটা উত্তর করতে পারো, ঠিক আছে? এটা হবে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট, সঠিক উত্তর সুপ্রিম কোর্ট, সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট ইনশাল্লাহ। আমার একটাই রোগ, পরীক্ষার হলে পারা প্রশ্ন ভুল করে ফেলি, এইটা কিভাবে সারবে কেউ একটু বলেন। পারা প্রশ্ন ভুল করি, এটার একমাত্র সমাধান কি জানো? পরীক্ষা হলে প্রশ্ন কিভাবে দাগাতে হয় তা তোমরা জানো না। আমি একটা স্ট্র্যাটেজি বলে দিই। আমি যখন একটা প্রশ্ন পেতাম, ধরো সাধারণ জ্ঞানের কথাই বললাম, এটা দিয়ে উত্তর করব, প্রথমবার যেটা আমি 100% পারি, ধরো 20টা প্রশ্নের মধ্যে ধরো আমি 100% একবার করে দেখে যাব বাংলাদেশের রাজধানী ঢাকা, ওকে। 2 নম্বর প্রশ্ন পারতাছি না, কমন পড়ে নাই, স্কিপ করি। এরকম করে এই 20টার মধ্যে 10টা প্রশ্ন আমি দেখলাম যে 100% আমার উত্তর হয়ে গেছে, মানে এগুলোতে কোনো ধরনের কনফিউশন নাই। একবার আমি এইভাবে যাই। আমার দ্বিতীয় ধাপে আমি কি করি জানো? দ্বিতীয় ধাপে ওই যে আমি একবার দেখতে গেছি 10টা প্রশ্ন পারছি, ওই সময় তো বাকি 10টাও দেখছিলাম কিন্তু পারি নাই, কিন্তু ওই বাকি 10টা থেকে কিছু প্রশ্ন আমার এরকম 80% 70% কনফিউশন হয়েছে, যেটা হতে পারে, এই অপশনটা হতে পারে, তখন আমি ওইগুলারে ধরি। যেগুলো একদম পারি না ওইগুলো বাদ দিই। দেখো যেগুলো একদম মনে না ওইগুলো বাদ দিই। দ্বিতীয় ধাপে যেগুলো আমার 60-70% মনে আসে আমি সেগুলোকে ধরি। ধরার পর দেখি ওইখান থেকে কয়েকটা আমার এই বাকি 5-7 মিনিট এই 10টা উত্তর করতে করতে ওইগুলো মনে পড়ে, 2-একটা ওইগুলো উত্তর করে দিই যেগুলো কনফিউজ ছিলাম। দেখো কিভাবে আস্তে আস্তে 10টা থেকে 12টা হইলো। এরপর বাকি 8টা নিয়ে আমার একটু ঝামেলা। 8টার মধ্যে দেখি কিছু কিছু প্রশ্ন আছে, মনে করো 80%-এর মধ্যে যেগুলো, আরো 2টা কমন, আরো একটা কমন পড়লো, ধরো আরো একটা মনে পড়লো, তাহলে 10, 2, 12 আর 1, 13, 20-এ আমার 13টা হয়েছে। এখন আমি বুঝলাম আমার পরীক্ষাটা কেমন হয়েছে। এখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি কি কয়েকটা একটু আন্দাজে দাগাবো নাকি দাগাবো না। যদি মনে হয় আমার বাংলা ইংলিশ ভালো হয়েছে, এখানে আমার 5 মার্ক আসছে, আমি আর দাগাই না। কিন্তু যদি দেখি আমার অবস্থা খুবই খারাপ, তখন
আমি আরো 2-3টা প্রশ্ন দাগানোর সিদ্ধান্ত নেই, বা 3-4টা প্রশ্ন দাগানোর সিদ্ধান্ত নেই। এখানে 10-এর জায়গায় অনেকের 12টা হইতে পারে প্রথম সঠিক, তাহলে 12, 2, 14, 1, 15 হয়ে যায়। এখানে 2টা দিলে 16-17টা দাগানো হয় 20টা থেকে, সবগুলো দাগালে তো মাইনাস খাবা। এবং আমি কখনোই আন্দাজিগুলো প্রথমে দাগাই না, কারণ পরীক্ষার পুরো 1 ঘন্টা সময়ের মধ্যে 59 মিনিট 59 সেকেন্ড এসেও আমার হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর মনে হতে পারে, সেটা আমি রাখি, আন্দাজে দাগাই না। কারণ পরে পরীক্ষা শেষে যখন মনে হয় এটা উত্তর না, এটা হয়তো আমি ভুল দাগাইছি, তখন আমার পুরো পরীক্ষা বিগড়ে যায়। তাই আন্দাজে না দাগাইয়া এইভাবে 3 ধাপে 4 ধাপে ফিল্টার করে দাগাবা। আবার এইভাবে দাগাইলে তুমি সময় বাঁচাইতে পারবা। কেন? তুমি ধরো একটা প্রশ্ন মনে পড়তেছে না, তুমি ভাবতেছো এই উত্তর কি হবে, ইসিরে আমি না পড়ছিলাম, ইসিরে এটা না এটা হবে, এই ভাবতে ভাবতে তোমার 2-3 মিনিট চলে যায়। এইভাবে ভাবা যাবে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, ভুল উত্তরও হবে, প্রেসারে পড়ে তুমি দেখবে সব পরীক্ষা খারাপ হবে। সো আশা করি আমার এই টেকনিক ফলো করে যে কোনো চাকরি, পাবলিক পরীক্ষা, যে কোনো জায়গায় শিক্ষার্থীরা সফল হতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো পরবর্তী প্রশ্ন দেখছো, এটার জন্য আমার কিন্তু কয়েক মিনিট সময় চলে গেল, তোমরা বলবো ভাই অনেক সময় নষ্ট করে। সংবিধানের প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্যকে, একমাত্র নারী সদস্যকে, একমাত্র নারী সদস্যকে বলো, একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্য, এটা কি হবে বলো? একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্যকে। এই টাইপের প্রশ্ন হতে পারে। দেখো সংবিধান থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, 1 বেসিক তথ্য, 2 সংশোধনী, সংশোধনীটা যারা ভালো করে পড়বা হয়তো 1 মার্ক কমন পাবা ইনশাল্লাহ। সংবিধানে কয়বার সংশোধনী হয়েছে, কোন সংশোধনীতে কি কি বিষয়গুলো এসেছে, আর হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। আমি আমার পেট বেঁচে কিন্তু প্রত্যেক বছর 20-30টা এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দিয়ে দিই 153টার মধ্যে। সো সেখান থেকে কমন পড়ে। সো আশা করি তোমরা এটা উত্তর করতে পারবে যাদের এটা নিয়ে দক্ষতা আছে। সো একটু বলে দাও উত্তরটা কি হবে। আমরা আর 8 ঘন্টার মতো কন্টিনিউ করবো। সো তোমরা 8 ঘন্টা থাকতেই পারো ইনশাল্লাহ, হয়তো উপকৃত হবে, এমন কিছু টপিক বেরিয়ে আসবে যেটা তোমার জানা খুবই দরকার। আচ্ছা, তোমরা দিচ্ছ সি 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 রে নুনি সি 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 রে নুনি সি রে ছি রে ছি। ওকে, উত্তর হবে ছি। উত্তর হবে কি? ছি ছি ছি, এটা উত্তর হবে। ঠিক আছে, ওকে, সি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। রাজিয়া আক্তার বানু, তোমাদের একটু কনফিউজ করার জন্য রেজিয়া আক্তার বানু, রুজিনা আক্তার বানু, রাজি আক্তার বানু দিয়েছি। দুষ্টামি, এটা করি, দুষ্টামি করি তোমাদের সাথে, কি বুঝো না, মাঝে মধ্যে একটু করতে হয়, ঠিক না? রাজিয়া আক্তার বানু, ঠিক আছে, উত্তর হবে গ সঠিক। সংবিধান কমিটির মধ্যে সদস্য ছিল 34 জন, একমাত্র নারী সদস্য রাজিয়া আক্তার বানু, সেটা সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। আবার বাংলাদেশের সংবিধানের রূপকার কাকে বলা হয়, উত্তর আমরা জানি না, সেটাও হবে ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি ভাষায় রচিত, ইংরেজি ও বাংলা। মূলত কিন্তু ইংরেজিতে লেখা, পরে কিন্তু এটাকে বাংলায় অনুবাদ করা হয়। বাংলাদেশের সংবিধানের সাথে কোন 2টি দেশের সংবিধানের থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে? ভারত এবং যুক্তরাজ্য। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান যুক্তরাষ্ট্রের। কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়। কোন দেশের সংবিধান প্রথার উপর গড়ে উঠেছে? সেটা হচ্ছে কি? যুক্তরাজ্য। কোন দেশের সংবিধানে লেখা আছে কিং ক্যান ডু নো রং, মানে রাজা কোনো ভুল করতে পারে না? সেটাও যুক্তরাজ্যের সংবিধানের মধ্যেই স্পষ্ট করে লেখা আছে। কোন দেশের সংবিধানে সেই দেশের নামই লেখা থাকে না? এটাও যুক্তরাজ্য। কোন দেশের কোনো সংবিধানই নাই? সৌদি আরব। তো এই টাইপের বেসিক তথ্য তোমাদের মুখে 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 ঠোঁটে ঠোঁটে থাকতে হবে, ঠিক আছে? ওকে, রাজি আক্তার বানু থেকে শুরু করে বাকি বললাম। এবং কে সংবিধানে হচ্ছে সিগনেচার করেনি এই সদস্যদের মধ্যে? সুরঞ্জিত সেনগুপ্ত। না, সংবিধান কমিটিতে একমাত্র বিরোধী দলের কে ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত। তো এই টাইপের বিষয়গুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এইবার বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি কি হবে এটাও তোমার জানতে হবে। এটাও কিন্তু বাংলাদেশের সংবিধানের একটা অংশ। দেখি কার কার এই বেসিকটা ভালো আছে। দেখো, আমি মুখে মুখে কিন্তু তোমাদের একটা তথ্যের পাশাপাশি 7-8টা তথ্য দিয়ে দিই, তোমরা একটু যদি পারো নোট করো বা মনে রাখো, ঠিক আছে? আপনার মুখের গান আর মায়ের মুখের বকা দুই সুন্দর। মা ভাবছে রিলস দেখছি, মেয়ে রিলস দেখছে নাকি গান দেখছে নাকি ক্লাস দেখছে, মারা কনফিউজ হয়ে যাচ্ছে, কি এমন ক্লাস নিচ্ছে, ঝড় তুলে দিচ্ছি মনে হচ্ছে। যাই হোক সমস্যা নাই, তোমাদের সব দিকেই যাতে পাও সেটা আমি করি।
ওকে, লেট ইউর মাদার কনফিউজড। ওকে 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 ওকে, লেট ইউর মাদার মোর কনফিউজড। আচ্ছা, আর যেই পাপি বান্দাগুলো এখনো পেজে ফলো দাও নাই, সামনের ক্লাসগুলো ভিডিওগুলো তোমার কাছে আগে আসবে না। সো এই নাভিলস জিকে ফেসবুক পেজটা এখনই ফলো দিয়ে দিতে পারো যদি ইচ্ছা হয়, সামনে আরো ভিডিও দেখার জন্য, ক্লাস দেখার জন্য, দ্রুত পাওয়ার জন্য একটু করে দাও, দেখি কারা কারা ফলো দিচ্ছ। ওকে, সো সো পোলাপান, এটার উত্তর কি হবে? উত্তর দিচ্ছ, আচ্ছা, যখন তোমরা উত্তর করবা কিছু কিছু অ্যান্সারকে তোমরা লিখবা, যদি তুমি 100% শিওর হও বা 1000% শিওর হও, তুমি তোমার উত্তরের পাশাপাশি ওই পার্সেন্টেজটাও লিখে দিবা, যাতে করে বাকিরা একটু থ্রিলিং হতে পারে। সো উত্তরটা হবে দ্য পিপলের পরে অ্যাপোস্ট্রফি এস, পিপলস, এখানে হচ্ছে রিপাবলিক, নট রিপাবলিকান বা রিপাবলিক্স অফ বাংলাদেশ। সো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যার বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা বাংলাদেশের সাংবিধানিক বা তোমার বলতে পারো যে একটা অফিসিয়াল নাম। তোমরা জাতীয় সংসদের ইংরেজি নামটা কি জানো? জাতীয় সংসদের কেউ কি বলতে পারবে? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ইটস ভেরি কারেক্ট, ইটস ভেরি কারেক্ট আনসার। ওকে, ইটস ভেরি কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, তোর উত্তর দিচ্ছি সঠিক, আর বসে থাকা লাভ নাই। পরবর্তী প্রশ্ন, আমি তোমাদের বলছি সংবিধান সংশোধনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, সো এটা একটু মাথায় রাখবো তোমরা। সংবিধান সংশোধনী, সংশোধনী, উত্তর করো। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? আমি একটু কম সময় দেখবো, যারা দ্রুত পারো দ্রুত উত্তর করো, দ্রুত যারা পারো। দেখো, সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন আসে তাইলে দেখো, সম্প্রতি তোমার জিআই পণ্য হয়েছে, জুলাই বিপ্লব আছে, সম্প্রতি দেখো স্টারলিংক এসেছে। স্টারলিংক কবে এসেছে, আমরা কি কি প্যাকেজ আছে, ইলন মাস্কের সম্পর্কে আসতে পারে, সাম্প্রতিক চীনের সাথে কি কি সম্পর্ক যাচ্ছে, অপারেশন সিন্ধু থেকে শুরু করে ভারত পাকিস্তানের সম্পর্কটা কি, ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, ইস্যু আছে, এরকম করে প্রায় কয়েকটা ইস্যুই আছে। তো এগুলোকে আমি আনবো, আজকে 23 তারিখ, আগামীকাল আরো বেশি আনবো, 25 তারিখ আরো বেশি আনবো। 25 তারিখের পরে এই 3টা ক্লাস মিস করো না কেউ, হ্যাঁ? ওকে, আচ্ছা, তোমরা উত্তর দিচ্ছ যে 17 বার, তার মানে কোনো সমস্যা নাই। সপ্তদশ বার, 17 বার এই পর্যন্ত বাংলাদেশের সংবিধানকে সংশোধন করা হয়েছে। আর সংস্কার করার হয়েছে বা সংস্কার করার জন্য কমিটি গঠন হয়েছে কয়বার, এটাও কিন্তু দেখতে পারো। সংস্কার হয়েছে কয়বার, সংশোধন তো দেখলাম, সংস্কার। সো সংবিধান সংশোধনী। পরবর্তী প্রশ্ন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক, এটা ধরো সংসদ থেকে নিতে পারো, সংসদের টপিক, সংসদ থেকেও প্রশ্ন আসে। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়? প্রশ্ন বুঝো, মানে মহামান্য রাষ্ট্রপতি তিনি প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন, তখন তিনি কার পরামর্শ নিয়োগ দিবেন? 4টা অপশন আছে, তোমরা একটু উত্তর করো। 20-এর খ একজন 100% দিছো। ওকে, দেখি। ওকে, এটা কি হবে? 21-এর কি হবে? 21-এর কি হবে? প্রশ্ন কমন পড়ে, উত্তর সব এক লাগে। হয় এরকম টাইপের প্রশ্নগুলোই ওনারা আনে আর কি, তোমাদেরকে কনফিউজ করার জন্য। আচ্ছা, এটা উত্তর হয়তো অনেকেই জানো না, উত্তরটা হবে হচ্ছে কারোরই না। ঠিক আছে, মহামান্য রাষ্ট্রপতি যখন তিনি প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, তিনি তার মতো করে নিয়োগ দিতে পারেন, কারো পরামর্শ, কারো আদেশ, উপদেশ ইত্যাদি সাংবিধানিক ভাবে যেটা বলা আছে তিনি শুনেন না, বাস্তবে হয়তো শুনতে পারেন, ভাই এটা দায়িত্ব আমি নিচ্ছি না, ঠিক আছে? এটা হবে কারোরই না। ওকে, দ্রুত যাচ্ছি, সমস্যা নাই। ওকে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এটা আমাদের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? আমরা অনুচ্ছেদ থেকেও দেখি একটু। চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, দেখি এটা কোথায় বলা আছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা, একটু উত্তর করে দাও তোমরা। খুব চেনা চেনা, একটু উত্তর করো পোলাপান, দেখি
কার কার উত্তর সঠিক হয়? চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা কোনটা হবে? তোমরা বলতেছো 27, কেউ 37, এটা হবে 39। এরকম 20 থেকে 30টা অনুচ্ছেদ আছে 153টার মধ্যে, যেগুলো থেকে বারবার ঘুরে ফিরে আসে। এগুলো আমার পেট বেচে আমি সুন্দর করে দাগাই দিছি, এগুলো আসতে পারে। তো যারা পেট গ্রুপে আসিস, তোরা কারা কারা আসিস একটু কমেন্ট করে জানা। তো এগুলো পড়ছিস, ওইগুলো ভালো করে দেখবি। সো এরকম 20 থেকে 30টা থেকে তোমরা ভালো করে পড়বা, সবগুলো পড়া লাগে না। ওকে, অ্যামিকাস কিউরি অর্থ কি? এটা এমন একটা প্রশ্ন যেটা আমার মনে হয় সকল টিচারদের জন্য খুবই সুইটেবল একটা প্রশ্ন। তারা এটা করে ফেলে, হুট হাট জাতীয় সংসদ থেকে এই প্রশ্নটা নিয়ে ফেলে। অ্যামিকাস কিউরি অর্থ কি? অ্যামিকাস কিউরি অর্থ কি? আমি এখন দ্রুত যাব, হ্যাঁ, আমাদের রাইট টাইমে ক্লাসটা শেষ করতে হবে, দ্রুত যাব, আমাদের হাতে 20 মিনিট সময় রয়েছে। তোমরা একটু উত্তর করে দাও, অ্যামিকাস কিউরি এটার অর্থ কি একটু জানিয়ে দাও। এই টাইপের প্রশ্ন কিন্তু হয়। বলো, অ্যামিকাস কিউরি এর অর্থ কি? অ্যামিকাস কিউরি এর অর্থ কি? একটু পোলাপান জানিয়ে দাও, এর অর্থ কি হবে? 4টা অপশন রয়েছে। সো সংবিধান, জাতীয় সংসদ, সংবিধান, জাতীয় সংসদ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখি দেখি দেখি। আচ্ছা, এখন তুমি হয়তো উত্তরটা দিতে পারবা, অ্যামিকাস কিউরি এর অর্থ কি হয়তো মুখস্থ পড়ছো, কিন্তু আসলে বিষয়টা কি? তোরা আদালতে একটা মামলা হইলো, একজন থাকে বাদী, একজন থাকে বিবাদী। বাদী বিবাদীর পক্ষে উকিল থাকে বা আইনজীবী থাকে। বাট এই অ্যামিকাস কিউরি এমন একটা, হতে পারে কোনো এনজিও, কোনো একটা বিদেশি প্রতিষ্ঠান, বা হতে পারে কোনো একটা বিশেষজ্ঞ আইনজীবী, যিনি মামলার কোনো বাদী বিবাদীর পক্ষে না, বাট ওই মামলা সম্পর্কে সে গুরুত্বপূর্ণ তথ্য, ইনফরমেশন, নোট, বিভিন্ন ধারা বা তদন্তমূলক তথ্য দিয়ে সে সাহায্য করে থাকে। সাহায্য যেহেতু করে, সে তো আদালতের বন্ধু। তাহলে অ্যামিকাস কিউরি কিন্তু একটা আদালতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটা কি থাকা, এরকম একটা স্ট্যান্ড থাকা কিন্তু গুরুত্বপূর্ণ, আদালতের বন্ধু। তাহলে অ্যামিকাস কিউরি মানে বুঝছো আসলে ব্যাপারটা কি? অ্যামিকাস কিউরি একটা লাতিন শব্দ, এটা কিন্তু একটা লাতিন শব্দ, হ্যাঁ, লাতিন শব্দ, ল্যাটিন শব্দ বা লাতিন শব্দ। অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু, আদালতের বন্ধু। রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানের কততম সংশোধনীতে? তো আজকেও যেরকম এরকম 5-7টা বিষয় নিয়ে এসেছি। একটু পরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু প্রশ্ন সলভ করাবো, 3-4টা। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন আসে। সো ওই 3-4টা প্রশ্ন একটু সলভ করে যেও, যাতে ওইগুলো থেকে তোমার কমন পড়ে। আগামীকালও কিন্তু এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে, সেখানে সাম্প্রতিকও থাকতে পারে। সো একটু মাথায় রেখো। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশ থেকেই আসবে, এটা আমরা জানি। আবার আমরা এও জানতাম যে গুচ্ছতে শুধু কোন জায়গা থেকে আসবে, বেশি করে মৌলিক জায়গা থেকে বেশি আসবে, এটা আমাদের ধারণা ছিল। কিন্তু সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক সবই কিন্তু লেখা ছিল। কিন্তু এই বছর তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সংখ্যা বাড়িয়েছে। সেক্ষেত্রে হয়তো বা মানে সম্ভাবনা থাকতে পারে, ধরো 2%, 5% যদি থাকে আমাদের মনের, যদি আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে, যদি সাম্প্রতিক থেকে আসে, তোমরা এতদিন যা পড়ছো সেগুলোতে সেই জ্ঞান থেকে উত্তর করতে হবে। বাট প্রস্তুত থাকা তোমার ব্যাপার। বাট তুমি বাংলাদেশ জিকেটাই ভালো করে কমপ্লিট করো, এটা তোমার কাছে মেইন ব্যাপার। শুধু বাংলাদেশ জিকেটা আগে, সবার আগে 100% কমপ্লিট করো, তারপর, কারণ আমরা যা জানি না তা নিয়ে দরকার নেই। আচ্ছা, এটা হবে 8ম সংশোধনী, তাই না? সপ্তদশ মানে 17তম সংশোধনীতে নারীদের যে 50টি আসন, সেটি আরো 25 বছরের জন্য বাড়ানো হয়েছে, তাই না? পঞ্চদশ সংশোধনীতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করা হয়েছে, প্লাস আরো কয়েকটা বিষয় রয়েছে। এরকম দ্বাদশ সংশোধনীও কিছু বিষয় রয়েছে। সো এটা হবে 8ম সংশোধনী, যখন রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়। কোন সংশোধনীতে কোনটা আসে একটু দেখবা,
এই বিষয়গুলো দেখবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কোনো সাংবিধানিক পদ নয়? এটা জাতীয় সংসদ থেকে প্রশ্ন করলাম। এই টাইপের প্রশ্ন বিগত সালে অলরেডি আসছে তোমার ন্যাশনালে। কোনটি কোনটি কোনো সাংবিধানিক পদ নয়? প্রশ্ন সবই চেনা কিন্তু উত্তর হচ্ছে না। অমিতাভ চক্রবর্তী বলতেছে, একটু পড়তে হবে ভাইয়া। আমি তোমাদের ক্লিয়ার করে দিই, কোনো কনফিউশনে পড়া যাবে না। বাংলাদেশ জিকেই তোমার সিলেবাস, বাংলাদেশ জিকে থেকেই প্রশ্ন আসবে। তুমি বাংলাদেশ জিকে 1,00,000% আগে কমপ্লিট করো, এরপরে আন্তর্জাতিক সাম্প্রতিক যদি তুমি আগের পড়া থাকে সেখান থেকে কমন পড়তে পারে, যদি পড়ে থাকো, এটা বলছি আমি। সো বাংলাদেশ জিকেই তুমি ভালো করে পড়ো, এটাই মেন কথা। কেউ কনফিউজড হবে না। কোন ধরনের মিস ইনফরমেশন বা ডিজ ইনফরমেশন ছড়ানো আমার লক্ষ্য নয়। আচ্ছা, কোনটি সাংবিধানিক পদ নয়? এটা অবশ্যই হবে দুদকের চেয়ারম্যান। নেপাল একটা সাংবিধানিক পদ, যদিও বাংলাদেশে এই পর্যন্ত সেটা সৃষ্টি হয়নি, বাট নেপাল কিন্তু একটা সাংবিধানিক পদ। এটা সাংবিধানিক পদ, এটা সাংবিধানিক পদ, এটা সাংবিধানিক পদ, এটা সাংবিধানিক পদ, কিন্তু দুদকের চেয়ারম্যান এটা কোনোভাবে কোনো সাংবিধানিক পদ নয়। সো সাংবিধানিক পদ কি কি আছে একটু বই থেকে পড়ে নিও, সাংবিধানিক প্রতিষ্ঠান কি কি আছে বই থেকে পড়ে নিও। আশা করি কমন পড়বে, একটু পড়তে পারো, কমনের জন্য না, নিশ্চয়তা একটু থাকার জন্য। এইবার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু প্রশ্ন করি, যেটা তোমার আসতে পারে। এসেছে এটা বিগত সালে। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সো এই প্রশ্নটা আসতেই পারে, মানে এটা আসার সম্ভাবনা ধরো 50-50%। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস 21 অক্টোবর। জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 21 অক্টোবর। এখন কোন সালে সেটা, এই টাইপের প্রশ্ন হতে পারে। 50-50% ধরো চলে আসছে অলরেডি, এটা বিগত সালে, তোমার সময় চলে আসতে পারে। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, একজন লিখছে 1992, কেউ লিখছে 1991। 91 দিয়েছে হচ্ছে কে, 91 দিয়েছে তন্ময় ভাই। প্লিজ কমার্সের অ্যাকাউন্টিং ক্লাস নেবেন, আমি তো অ্যাকাউন্টিং পারি না, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা বলতেছো 26-এর গ, কেউ লিখছে 92, হ্যাঁ উত্তর সঠিক। 1992 সালের 21 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সো এই প্রশ্ন ডিরেক্ট চলে আসতে পারে। এদিকে 50-50%। তো মনে করলো যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা প্রশ্ন রাখি, চলে আসতে পারে, তাই না? তাই তোমাদেরকে এগুলো কালেক্ট করে দিচ্ছি। 1992 সালের 21 অক্টোবর, 21 অক্টোবর, 92, 21 অক্টোবর, 92, 21 অক্টোবর, ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, ও শেয়ারের কথা পরে বলবো, আগে আমি দ্রুত যাই। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যিনি ওই বিশ্ববিদ্যালয়টা অনেকটাই চালান, অনেক প্রেশার নেন, অনেক সময় পদত্যাগও করেন। সো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে, এটা জানতে হবে। এবং যে ব্যক্তি উপাচার্য, আমি তাকে দেখেছি সামনাসামনি, সে আমার ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি মেম্বার, মানে টিচার, ক্লাসও করেছি, সেই ব্যক্তি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক তিনি। সো তিনি কে? তার নাম হচ্ছে ASM আমানুল্লাহ, এইটা হবে সঠিক উত্তর। কয়েকদিন আগে তিনি কিন্তু আক্রমণের শিকারও হয়েছেন, তার ফেসবুকের সাথে অ্যাড আছি, তখন তিনি সেটা শেয়ার করেছেন, দেখেছিলাম। ASM আমানুল্লাহ, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, ঠিক আছে, ভাইস, ঠিক আছে, ভিসি, ভাইস চ্যান্সেলর ASM আমানুল্লাহ। বগুড়াতে আসছিল ভাইয়া, আমিও দেখছি, থ্যাংক ইউ, ওকে। বিশ্বভিত্তিক ক্লাস হবে না, বিশ্বভিত্তিক ক্লাস হবে না, সাধারণ জ্ঞান হবে, বাংলাদেশ জিকের, ওকে। ASM আমানুল্লাহ হবে, মুখস্থ করে ফেলে এগুলো, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান রয়েছে, শিক্ষাই আলো, এই টাইপের বিষয়গুলো রয়েছে না? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি, এইটাও জানতে হবে। অনেক বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসছে, আমি কিন্তু হুজুগে এই প্রশ্ন আনিনি, আনার জন্য আনতে হবে, এই জন্য না। গ্রুপের বিষয়ের ক্ষেত্রে তোমার কলেজে যেগুলো ছিল সেগুলোই খুব সম্ভবত দাগাতে হবে। তোমার কলেজে যেগুলো ছিল, হ্যাঁ, তোমার কলেজে যেগুলো ছিল সেগুলো তুমি দাগাবা, ঠিক আছে, ওই টাইপের। আর বাকি নির্দেশনার জন্য তুমি একটু ইউটিউবে দেখতে পারো,
তোমার শিক্ষকদের প্রশ্ন করতে পারো, হ্যাঁ দেখতে পারো। ওকে ওকে, ফার্স্ট উত্তর করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি। দেখো এটা তো হবে না, এটা আমি নিজে বানাইছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা তো হবে না। শিক্ষিত নাগরিক কর্মময় জীবন, এটাও হবে না। এইটা সঠিক উত্তর। সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী, তিনি কে? ওইটা আগে কমেন্ট করো। সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী, তিনি কে? এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য। এই যে সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন হতে পারে। আর লাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রশ্ন দিয়ে দিই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রধান কার্যালয়টা কোথায় অবস্থিত? সেখান থেকে কিন্তু বাংলাদেশের যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে ভাইয়া? আমি সাধারণ জ্ঞান কিছু পারি না। এখানে কোন কোন ব্যাচের শিক্ষার্থী রয়েছে? 24 ব্যাচের কারা কারা, 25 কারা, 26 কারা, একটু দেখি কারা। চাকরিজীবী কি কেউ কে আছেন কিনা একটু দেখি। 24-25 কারা আছো? আমি একটা কথাই বলবো, সেকেন্ড টাইমের জন্য জিকে কোর্স চলছে। এখন থেকে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, অলরেডি ক্লাস চলমান। তুমি অ্যাডুয়ালি ক্লাস করতে পারবা, এগুলো করো, এখান থেকে কমন পড়বে। একদম তোমার সেকেন্ড টাইমের শেষ অবধি এই কোর্স থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে কভার হবে। তোমার টার্গেট কোন বিশ্ববিদ্যালয় সেটা আমাকে জানাই দাও। যদি সেকেন্ড টাইম সিদ্ধান্ত নিয়ে থাকো, না নিয়েও থাকলো আমার পেজে নক দিয়ে বলো যে ভাই কিভাবে নিব, শুরু করবো কিভাবে, আমি আছি। আচ্ছা, এটা হচ্ছে হবে গাজীপুরে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়, এটি মাথায় রাখতে হবে, ঠিক আছে? গাজীপুরে। এইবার একটা কথা বলি, তুমি হয়তো তোমার প্রশ্ন দেখতে পারো, একটা প্রশ্ন আসতে পারে, এই যে বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে, বিজিবি, র্যাব, পুলিশ বা আর্মি বা যারাই রয়েছেন, এই প্রতিরক্ষা বাহিনী থেকে একটা প্রশ্ন আসতে পারে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে বিজিবিটা সবার বেশি প্রাধান্য পাবে। বিজিবি সবার বেশি প্রাধান্য পাবে, ঠিক আছে? সবার বেশি প্রাধান্য পাবে। সো আগে ছিল যেটা ছিল বিডিআর, মানে বাংলাদেশ রাইফেলস যেটা ছিল, সেটার বর্তমান নাম কি আমরা সবাই জানি? বিজিবি, মানে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, এটা আমরা জানি। এটা দেরি করলাম না, এই টাইপের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, বিডিআর, বিজিবি এদের নিয়ে জানবা। এই টাইপের প্রশ্ন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আমি আবারও বলছি, পরবর্তী প্রশ্ন, বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা নিয়ে একটু কথা বলো। বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? ভাইয়া ক্লাস কি প্রতিদিন হবে? তোমার ক্লাস হবে হচ্ছে আজকে 23 তারিখ রাত 9টায় হয়েছে, আগামীকাল 24 তারিখ, 24 মে রাত 9টায়, 25 মে রাত 9টায়। এই 3 দিন, এই 3 দিন আমার নাবিলস জিকে, যারা ইউটিউব থেকে দেখছো তোমরা নাবিলস জিকে পেজে চলে আসো। এই ফেসবুক পেজে এসে তুমি সেটা ফলো দিয়ে এখানে ক্লাস করবা, লাইভ ক্লাস করবা, তা দেখবা তুমি একটা আলাদা জোশ পাবা। এই পেজে সবাই ফলো দিয়ে রাখো যাতে তুমি প্রথম ক্লাসগুলো খুঁজে পাও। সো এই পেজে যুক্ত হয়ে যাও, ইউটিউব থেকে দেখে থাকলে। হ্যাঁ, ইউটিউব থেকে দেখে থাকলে যুক্ত হয়ে যাও। ওকে, বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে তোমার চট্টগ্রামের সাতকানিয়ায়। সেই সাতকানিয়ার জায়গাটির নাম হচ্ছে আর কিছুই না, জায়গাটির নাম হচ্ছে বায়তুল ইজ্জতে সাতকানিয়া, চট্টগ্রাম সাতকানিয়ায়। এই বায়তুল ইজ্জতই হচ্ছে তোমার, এখন বায়তুল ইজ্জত না এসে আসতে পারে চট্টগ্রামের বা সাতকানিয়ায়, এইগুলো কিন্তু অপশনে আসতে পারে। তোমাকে বুঝতে হবে চট্টগ্রামের সাতকানিয়া বা চট্টগ্রামের অন্য জায়গাও দিতে পারে, তাই শুধু বায়তুল ইজ্জত জানলে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ আনসার একাডেমি কোথায় অবস্থিত? যারা আমার ভিডিও দেখছো রিসেন্ট তারা হয়তো এটা পারবা। বাংলাদেশ আনসার একাডেমি কোথায় অবস্থিত? দেখি, বাংলাদেশ আনসার একাডেমি কোথায় অবস্থিত? এটাও কিন্তু এই প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটা প্রশ্ন। আমরা খুব দ্রুত যাচ্ছি, আর দু একটা প্রশ্ন আছে, বেশি নাই, আর দু একটা প্রশ্ন আছে। বেশি নাই, আর দু একটা প্রশ্ন আছে, ইনশাল্লাহ তোমরা পারবা। আর দু একটা প্রশ্ন আছে, বেশি নাই। আচ্ছা, এটা হবে, যারা উত্তর দিচ্ছ সি, উত্তর হয়নি, এটা হবে গাজীপুরের শফিপুরে। হ্যাঁ, গাজীপুরের শফিপুরে আনসার একাডেমি অবস্থিত। গাজীপুরের শফিপুরে, তাই না? এটা জানতে হবে। পরবর্তী প্রশ্ন, যে আমি একটা বলে দিই, আঞ্চলিক, এটা তোমরা দেখে নিও, আঞ্চলিক নৃত্য ও গান। আঞ্চলিক নৃত্য ও গান, এটা বাংলাদেশের শিল্প সাহিত্যের মধ্যে একটা টপিকের মধ্যে আছে। আঞ্চলিক নৃত্য ও গান, এইটা গুরুত্বপূর্ণ একটা টপিক তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য।
তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন করলাম, গম্ভীরা নৃত্য কোন অঞ্চলের ঐতিহ্য? 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 একজন বলতেছে ভাইয়া ইউটিউবের লিঙ্ক দেন। তুমি ইউটিউবের লিঙ্ক চাচ্ছ, তাই তো? ইটস ভেরি ইজি। সবাই আমাকে একটু ফলো করো, সবাই আমাকে একটু ফলো করবা। ইউটিউবে যাবা, কি যাবা? ইউটিউব, এই যে ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে সার্চ করবা, সবাই সার্চ করবা NABIL, সরি নাবু লিখা ফেলছি, নাবিল হাসান অফিসিয়াল সার্চ করবা। এইটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। কি সার্চ করবা? নাবিল হাসান অফিসিয়াল। এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল। সবাই আমি থাকতে থাকতে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারো, যাতে করে তুমি সবসময় ক্লাসগুলো পাও। এখানে রেকর্ডেড ক্লাস পাবা। এখানে কিন্তু আগেরও অনেক ক্লাস আছে, এই যে দেখো, এই যে আগেরও অনেক ক্লাস আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। এই যে পদ্মদিনের সাম্প্রতিক, মেডিকেলে কোন কোন, এবার আমার কোন কোন দাগায় থেকে যে সব কমন পড়ছে, এই দাগায় দিয়েছিলাম সেগুলি আসছে মেডিকেলে। ক্ষুদ্র নিগোষ্ঠী শর্টকাট, তারপর হচ্ছে আন্তর্জাতিক প্রণালী নিয়ে ক্লাস। মানে তুমি নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করলে যে যেখান থেকে দেখছো এই ক্লাসগুলো পাবা। সো নাম বলে দিলাম, লিঙ্ক দিলাম না, লিঙ্ক দিলে সমস্যা আছে, লিঙ্ক চাহিয়া লজ্জা দিবেন না, ঠিক আছে? ওকে চলো, গম্ভীরা নৃত্য কোন অঞ্চলের গান? এটা হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী, এই দুই অঞ্চলের গানে কিন্তু গম্ভীরা নৃত্য। দুইটাই কিন্তু, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী দুইটাই। চাঁপাইনবাবগঞ্জ সাবস্ক্রাইব করা আছে রাফসানের, তাই না? চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী দুই অঞ্চলের গানে কিন্তু গম্ভীরা নৃত্য। এবং মজার ব্যাপার, গম্ভীরা নৃত্য মানে নাচ এবং গান দুইটাই রয়েছে, দুইটাই কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর। যশোরের হচ্ছে বল নৃত্য। কি নৃত্য? বল নৃত্য, বল নাচ যশোরের, ঠিক আছে? এরকম বাকিগুলোর রয়েছে, যশোর কিন্তু বল নাচ, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, যে কিশোরগঞ্জের বিখ্যাত নৃত্য কোনটি? এখানে কিশোরগঞ্জ প্লাস নেত্রকোনা আমরা দিতে পারি। নেত্রকোনা, নেত্রকোনাও বটে, নেত্রকোনা, হ্যাঁ আমি যেটা মনে পড়লো নেত্রকোনাও এই গানটা। কিশোরগঞ্জ প্লাস নেত্রকোনার বিখ্যাত নৃত্য কোনটি? এটা আসতে পারে। দেখো আর একটা প্রশ্ন আছে, খুব সম্ভবত আর একটা প্রশ্ন আছে, সো ডোন্ট ওয়ারি। তোমাদের ক্লাস আজকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিলাম, 2 ঘন্টা হওয়ার কথা ছিল। আচ্ছা, ক্লাসের পর 3টা কথা বলবো, 3টা কথা শুনে যাও, লাভ হবে ইনশাল্লাহ। তোমার আমার দুইজনেরই এমসিকিউ পিডিএফটা দিব, সমস্যা নাই, দিব, সমস্যা নাই। কিশোরগঞ্জের বিখ্যাত নৃত্য কোনটি? তোমরা জানিয়ে দাও উত্তর। হ্যাঁ, উত্তর হবে তোমার এই ঘাটু নৃত্য। এই ঘাটু নৃত্য হচ্ছে কিশোরগঞ্জ প্লাস নেত্রকোনার বিখ্যাত নৃত্য। কিশোরগঞ্জ নেত্রকোনার এই ঘাটু নৃত্য। বল নৃত্য যশোর, মণিপুরি হচ্ছে সিলেট, এটা হচ্ছে সিলেটের, এটা আমি আগেই বলেছি, যশোর। আর যারই গান টান এগুলো মনে হয় তোমার ঢাকার, খুব সম্ভবত না, ঢাকার হতে পারে, অথবা চট্টগ্রামের, একটু দেখো, ঠিক আছে? চট্টগ্রামের হতে পারে, এটা দেখো। সো এই টাইপের জিনিসগুলো আসতে পারে পরীক্ষা, হ্যাঁ ঠিক আছে। আমাদের লাস্ট প্রশ্ন, লেটো গান কোন অঞ্চলের বিখ্যাত শিল্প? লেটো গান কোন অঞ্চলের বিখ্যাত শিল্প? লেটো, খুবই গুরুত্বপূর্ণ এটা, খুবই 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 খুবই। লেটো গান এই গান থেকেও দিলাম, নাচ থেকেও দিলাম, তোমাদের গান থেকেও দিলাম, এটা একটু মাথায় রেখো। লেটো গান ভাওয়াইয়া প্লাস চটকা, মাইজ ভান্ডারি, ঠিক আছে? এই দুইটা মাথায় রাখবা, এগুলো আসতে পারে। রংপুরের ভাওয়াইয়া চটকা, এটা বিগত সালে অনেক জায়গায় এসেছে। রংপুরের ভাওয়াইয়া চটকা, এটা অনেক জায়গায় এসেছে, ঠিক আছে? রংপুরের ভাওয়াইয়া চটকা, ঠিক আছে? লেটো গানের কথা বলছি, লেটো গান। উত্তর হবে ময়মনসিংহ প্লাস ঢাকাও দিতে পারো। লেটো গান ময়মনসিংহ হবে, লেটো ময়মনসিংহ হবে। তাহলে 35-এর ক ময়মনসিংহ হবে, শুধু ময়মনসিংহ হবে, ইয়েস শুধু ময়মনসিংহ। আচ্ছা, সো এই কয়েকটা বিষয়।
সো এই 35টা প্রশ্ন আজকে সলভ করলাম, আগামীকাল করাবো 50টা। সেখানেও এরকম বেশ কয়েকটা টপিক আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের দেখো যদি এই ক্লাস করে কোনো লাভ নাই, কেন লাভ নাই, তোমাকে আজকে যে কয়েকটা টপিক দিলাম, প্রশ্ন তো 35টা সলভ করলাম, টপিক দিছি 5-7টা। তোমার কাজ আজকে রাতে বা কালকে সারা দিনের মধ্যে, কালকে রাত 9টার আগে ওই 5-7টা টপিক একটু বই থেকে ভালো করে রিভিশন দেওয়া, তাহলে তুমি ওকে। তাহলে প্রথম রিভিশন দাও, আমার বিশ্বাস রাখো। বাকি কিছু টপিক দেবো, সেগুলো এই 3 দিন রিভিশন দিলে ওভারঅল সবকিছু মোটামুটি কভার হয়ে যাবে, যতই তোমার লেভেল থাকুক তাই হয়ে যাবে। 2 নাম্বার, আমি তোমাদেরকে এই বইগুলো আমি আগামীকাল সত্যি কথা এই 10টা বই জায়গায় যদি 15টা হয় তাও আমি তোমাদের কুরিয়ার করে দিব, যাতে করে এই বই থেকে তোমরা সর্বোচ্চ সাপোর্ট পেতে পারো। কার কার কাছে এই বইটা অলরেডি আছে, আমার কাছে কিনে নিছিলা, প্র্যাকটিস করে কি ভালো লাগছে কিনা, কমন পাইছো কিনা একটু জানিয়ে দাও। তো ফ্রিতে পাইতে চাইলে এই লাইভে একটা রিয়েক্ট দিতে হবে এবং সর্বোচ্চ বন্ধু মেনশন দিতে হবে। আর ক্লাসটা নিজের টাইম লাইনে বিভিন্ন গ্রুপে, বন্ধুদের মেসেঞ্জারে, সব জায়গায় শেয়ার দাও। সর্বোচ্চ শেয়ার দেবে এরকম 10 জন, সবাই না, এরকম 10 জন স্ক্রিনশট পাঠাও আমার নাবিল জিকে পেজে। তোমাদেরকে পাঠানোর পর তোমাদের ভেরিফাই করবো, হ্যাঁ এরাই সর্বোচ্চ 10 জন। তাদেরকে আমি সুন্দর করে নামগুলো লিখে তোমাদের কুরিয়ার ঠিকানাটা নিয়ে তোমাদেরকে সুন্দরবন কুরিয়ারে আমি পাঠিয়ে দিব, তোমাদের কুরিয়ারে পাঠিয়ে দিব এই এমসিকিউ ইনসাইট বইটা। এর বাইরে যারা মনে করো যে না আমার এরকম শেয়ার টেয়ার করতে হবে না, আমি কিনে নিতে চাই, সেকেন্ড টাইমের জন্য হোক, এটার ভিতরে জিকের মডেল টেস্ট রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ রয়েছে, অধ্যায় শেষে কিউআর স্ক্যান করলেই অনলাইনে এক্সাম দিতে পারবা। আবার বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিসিএস, শিক্ষক নিবন্ধন, এগুলো শুধু জিকের প্রশ্ন আছে, মানে প্রশ্ন ব্যাংক তুমি পাবা, সবকিছু নিয়ে এই বইটা এমসিকিউ ইনসাইট। যারা নিতে চাও, অর্ডার করতে চাও এমনিতে টাকা দিয়ে, তারা হচ্ছে পেজে নক দিয়ে ফেলো। 2টা বিষয়। 3 নাম্বার বিষয়, আগামীকাল রাত ঠিক 9টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো কেউ লেট করবা না, আগামীকাল রাত 9টায় একটু খাতা কলম নিয়ে বসে পড়বা এবং নাবিল জিকে পেজে থাকবা, ঠিক আছে? লাইভ দেখবা। আর হচ্ছে গিয়ে যাদের শেষ ক্লাস কিন্তু আমাদের শেষ, তো শেষে 2-1টা কথার মধ্যে এই কথাটা আমি বলতে চাই, যাদের সেকেন্ড টাইম টার্গেট, যে সেকেন্ড টাইম এটা আমার লাস্ট টাইম, তো আমি একটা কথা বারবার বলি, সেকেন্ড টাইম তোমার জন্য এমন সুযোগ, যদি তুমি ভালো করে পড়ো, এখন থেকে শুরু করো, জিদ নিয়ে পড়ো, রাগ নিয়ে পড়ো, প্রতিদিনকে কাজে লাগাও, আমি যেভাবে বলি সেভাবে পড়ো, ইনশাল্লাহ সেকেন্ড টাইমে তুমি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হইবা না, ফার্স্ট হইতে পারবা। এরকম নজির আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়। এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার সেকেন্ড টাইম আর অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, রাবিতে, চবিতে, বিভিন্ন জায়গায়। তো তুমি একটু জাস্ট একটা বছর ধৈর্য ধরে মাটি কামড়ে থাকতে হবে। তাই বলে প্রিপারেশন অ্যাডমিশনে 3 মাসে নিবা হবে না, এখন থেকে শুরু করো। সো আমার জিকে কোর্স সেকেন্ড টাইমে এখন শুরু হয়েছে। তোমার টার্গেট যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, একই কোর্সে ক্লাস, এক্সাম, মডেল টেস্ট পাবা, সিক্রেট সাজেশন পাবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে, যেখান থেকে কমন পড়ে। কোর্সের প্রাইস আমি খুবই কমায় রাখবো। তোমার যারা আর্থিক সমস্যায় আসো বা সেকেন্ড টাইমে অনেক আসো, তুমি শুধু নাবিল জিকে ফেসবুক পেজে নক দাও যে ভাই আমি সেকেন্ড টাইম জিকে কোর্সে ভর্তি হতে চাই, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, যত সমস্যা হোক আমি তোমাকে ডিসকাউন্ট রাখবো, কোনো সমস্যা নাই। একাধিক ফ্রেন্ড হলে আর বেশি ডিসকাউন্ট পাবা। আর যারা হচ্ছে এইচএসসি 25 এবং হচ্ছে এইচএসসি 26, তোমাদের জন্য আমার প্রি অ্যাডমিশন জিকে ব্যাচে ভর্তি চলছে, অলরেডি 200-র মতো স্টুডেন্ট হয়ে যাচ্ছে। কারা কারা আমার ওই প্রি অ্যাডমিশন ব্যাচে আসো কিনা, 2-1 জন ক্লাস দেখছো কিনা একটু জানিয়ে দাও, কেমন ক্লাস হচ্ছে, ওরাই বলতে পারবে কেমন ক্লাস আমি নিচ্ছি। সো ভর্তি হতে নাবিল জিকে পেজে নক দাও। 25 ব্যাচ যদি ভর্তি হও, তুমি এখন ভর্তি হয়ে গেলে এই এইচএসসি চলাকালে তোমার কিন্তু অ্যাডমিশনে আর কোনো জিকে কোর্স লাগবে না, জিকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের টেনশন লাগবে না। জিকের দায়িত্ব আমার উপরে এবং তোমার জিকে কমন পড়ার দায়িত্ব আমার উপরে, এবং সর্বোচ্চটুকু চেষ্টা করবো ভালো পড়ানোর জন্য। তো তোমরা 25 ব্যাচ এখন নক দিয়ে ফেলো, ডিসকাউন্ট চলছে। এক্সামের পরে ভর্তি হলে ভর্তি হতে পারবা, হবা, কিন্তু তখন ডিসকাউন্ট থাকবে না বা আরো বাড়বে, আস্তে আস্তে ক্রনোলজিক্যালি দামটা বাড়বে। 26 ব্যাচ আমার এই যে এই বছর 24 ব্যাচকে আমি পড়ালাম, সেখানে 25 ব্যাচে স্টুডেন্ট ছিল 1000-এর মতো, 26 ব্যাচেরও ছিল অলরেডি 700-র মতো। তার মানে দেখো আগে থেকে ওরা শুরু করে দিছে। আর 26 ব্যাচ যদি এখন ভর্তি হও, কলেজ টাইমটা পুরো প্রপারলি কাজে লাগাও, এবার ভর্তি হও 25-এর সাথে, একবার কমপ্লিট করো জিকেটা, তোমার শুরু করা উচিত। তোমার আশা করি অন্য দেশে আগায় থাকবে, আগায় থাকলে বিশ্ববিদ্যালয় চান্স কনফার্ম হয়। সো নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো তোমাদের কোর্সে ভর্তি হতে, আর বই অর্ডার করে পেজে নক দিয়ে ফেলো। আর এই ক্লাসটা তোমাদের আশা করি ভালো লেগেছে। আমাকে কথা দাও, তোমরা একটা লেখো, আমি কথা দিচ্ছি আজকে যে টপিকগুলো দিলেন এগুলো পড়বো। তোমরা আমার কথা দাও, ভাই আমি যে টপিকগুলো দিচ্ছেন আপনি এগুলো আমি আজকে রাতে, কালকে দিনের মধ্যে, রাতে তো পড়া সম্ভব না, কালকে দিনের মধ্যে পড়ে শেষ করবো। আর একটা কথা হচ্ছে স্লাইড কই পাইবা, এই স্লাইডগুলো তোমাদের দরকার, এই স্লাইডটা দরকার। এই স্লাইডটা আমি আপলোড দিয়ে দিব, তোমরা সবাই ডাউনলোড করে নিতে পারবে 1 ক্লিকে। তোমরা যথেষ্ট শেয়ার করেছো, তাই আমি কিন্তু স্লাইডটা দিয়ে দিচ্ছি। কোথায় দিব আমাকে যদি প্রশ্ন করো, ভাই স্লাইডটা পাবো কোথায়, পিডিএফটা পাবো কোথায়, এই ক্লাসের পিডিএফটা আমি ডাউনলোড করবে পারবো কোথায়? ভেরি সিম্পল, আমার ফেসবুক গ্রুপে তুমি এটা পাবা, আমার ফেসবুক গ্রুপে তুমি এটা পাবা। এই যে তুমি এখনই ক্লাস থেকে বের হয়ে এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গেলে
এই পিডিএফটা তুমি পেয়ে যাবা সিম্পলি, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। গ্রুপটা হচ্ছে নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ। এই নামটা তুমি একটি স্ক্রিনশট রাখো, এই নামটা লিখে ফেসবুকে সার্চ করো, এই গ্রুপে জয়েন দাও, দিয়ে 20 মিনিট বা 15 মিনিট পর চেক করো, দেখবা এটা আমি আপলোড করে দিয়েছি 1 নাম্বার ক্লাসের নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ। দ্যাটস অল ফর টুডে। সো লেট মি সে বাই অ্যান্ড দেখা হবে আগামীকাল। তোমরা যারা যুক্ত ছিলে তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এতক্ষণ ধৈর্য ধরে যুক্ত থাকা আসলেই টাফ একটা ব্যাপার। তো তোমার যে বন্ধুরা লাইভ ক্লাসটা মিস করলো, আগামীকাল একটু জানাই দিও, আওয়াজ দিয়া, ঠিক আছে, যাতে এরা নেক্সট ক্লাস মিস না করে ইনশাল্লাহ। ভাইয়া আপনার ক্লাসের শেষে একটা গান চাই ভাইয়া, আপনার গলায় শেষে একটা গান তমা ইফতিজা বলতেছে। তোমরা আমাকে আগে কথা দাও যে পড়ে শেষ করবা, যে এমন করে লাভ নাই, এগুলো তুমি ডিরেক্ট কমন নাও পেতে পারো, বাট যে টপিকগুলো কথা বললাম তুমি একটু টার্গেট নিয়ে কালকে দিনের মধ্যে প্লিজ পড়ো, প্লিজ দিনের মধ্যে একটু পড়ো, আল্লাহ ভাই একটু পড়ো ভাই প্লিজ। পড়ে আসছি টপিকগুলো একটু দেখান আরেকবার। টপিকগুলোর কথা তো বললামই তোমাদেরকে, ক্লাসে যারা প্রথম থেকে করে নাই তারা মিস করছো। সো আজকে এই পর্যন্তই, ভালো থেকো। গান শুনতে চাই, গান তো একটা শোনাইলাম, আগামীকাল আসলে 2টা গান শোনাবো খুব সুন্দর করে। আজকে পচা গান শোনাইছি, আগামীকাল এখন বলছে লিঙ্ক দেন। নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ লিখে সার্চ করলে পেয়ে যাবা। তুমি শুধু এটা স্ক্রিনশট নাও, এই নামটা একটু স্ক্রিনশট রাখো, এটা অনুযায়ী ফেসবুকে সার্চ দেবে, একটু মুখস্থ করবা নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ। আমি দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, এইটা লিখে সার্চ করবা, এটা লিখে এখন স্ক্রিনশট নাও, ব্যাস তাইলেই হইলো। এটা লিখে সার্চ করে জয়েন করে ফেলবা। ওকে, সো আর সময় নষ্ট করি না, আর ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আজকে এই পর্যন্তই, আগামীকাল গান হবে, এই ফাঁকে তোমরা পড়াশোনা করো, বাংলা ইংলিশ বা যা যার গ্রুপে সাবজেক্ট আছে, আর আমার জন্য দোয়া করো। দেখা হবে আগামীকাল। আজকে এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করি নাই। আর সবাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সম্মান দিবা, কথা শুনবা, দেখবা জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে। আর সবাই পড়বা রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি জিদনি ইলমা। এই দোয়াগুলো পড়বা, ভালো থাকবা, পিতামাতা সম্মান করবা, একটু চেষ্টা করো, সর্বোচ্চটুকু দিয়ে পড়ো। তোমাদের জন্য আমার মন থেকে দোয়া, সবার জন্য অসীম অপার ভালোবাসা জানিয়ে আজকে ক্লাসটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। দর্শক ভালো থাকেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, গুড নাইট।